ঠিক আছে, তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হবে ভাষা ও উপভাষা। দেখো, আমাদের আলোচ্য বিষয় এখন বাংলা ভাষা থেকে। এই বাংলা ভাষা বা ভাষা সম্পর্কে আলোচনার পূর্বে আমি একটা বিষয় একটু আলোচনা করতে চাই খুব সংক্ষেপে। লিপি। লিপি আসলে মুখের কথাকে লিখে প্রকাশ করার একটা কৌশল। অর্থাৎ সংক্ষেপে যদি আমি বলি, এটা হলো একটা কৌশল। কি কৌশল? মুখের ভাষাকে লিখে প্রকাশ করা। লিখে প্রকাশ করতে গিয়ে আমরা বর্ণকে আহ, লিখি। এই বর্ণকে লিখতে গিয়ে একদিনে এই বর্ণটা তৈরি হয়নি। ধ্বনি থেকে বর্ণ যখন এসেছে তখন একটা বিশাল ধারাবাহিক। আচ্ছা, অনেকটা পদ অতিক্রম করে এসেছে। তার মধ্যে এই লিপি, লিপি থেকে ধীরে ধীরে ধ্বনি বা বর্ণে এসে পরিণত হয়েছে। তো মানুষ বা মানব সভ্যতা যখন তৈরি হয় তখন থেকে এই বর্ণ বা ধ্বনি আমাদের সরাসরি মানব সভ্যতায় মানুষের ভাব বিনিময়ের জন্য তৈরি হয়নি। ভাব বিনিময়ের বা নিজেদের মধ্যে ভাব আদান প্রদান করার জন্য প্রথমের দিকে তৈরি হয়েছিল দু ধরনের একটা লিপি। প্রথমে বলা হচ্ছে একটা আলেখ্য চিত্রাঙ্কন, অর্থাৎ চিত্রের মাধ্যমে নিজেদেরকে নিজেদের মধ্যে একটা ভাব বিনিময়ের প্রথা। এটা মনে করা হয় আনুমানিক ৩০,০০০ থেকে, লিখে দিই, ৩০,০০০ থেকে ১০,০০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সময়সীমাতে মানব সভ্যতা তৈরি না হতেই যখন মানুষ গুহাবাসী ছিল, তাদের জীবনযাত্রার সময় যে শিকার বা আদব কায়দা চলাফেরার যেসব কায়দা কানুন তারা অর্জন করেছিল সেগুলো তারা চিত্রের মাধ্যমে তুলে ধরতো। এই যে চিত্রের মাধ্যমে তুলে ধরতো, এটাকেই বলা হচ্ছে আলেখ্য চিত্রাঙ্কন। এই চিত্রের প্রথাটা ধীরে ধীরে উন্নতি ধীরে ধীরে উন্নতি লাভ করে। চিত্রাঙ্কনটা ধীরে ধীরে আমাদের স্মারক চিত্রাঙ্কনে চলে যায়। অর্থাৎ কিছুটা চিহ্নটাকে আরও একটু গোছালোভাবে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। যেমন আমরা মনে করি আগে আমাদের ঠাকুরদা ঠাকুমারা হয়তো করেছে, কেউ কিছু এনে দিয়েছে বা এটা ৩০ দিন বা ১ বছর সময় ধরে চলবে, তখন তারা কোনো রশিতে গিট দিয়ে দিয়ে সেটাকে কাউন্ট করতো। কিংবা এখনো দেখা যায় গ্রামে গঞ্জে যখন কোনো কিছু মাপামাপি করে তোমার মাটিতে দাগ দিয়ে দিয়ে গণনা করে। তো এই ধরনের যে তোমার ভাব প্রকাশের চিত্রগুলো আসলো, এগুলোকে বলা হচ্ছে স্মারক চিত্রাঙ্কন পদ্ধতি। অনেকে বলছে এই এটাকে এই ধরনের চিত্র হয়ে থাকে, এটাকে তখন বলা হতো কুইপু। চিত্রটা হয়তো দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না? কারোর কারোর হয়তো অভিজ্ঞতাও থাকতে কারোর হয়তো অভিজ্ঞতাও থাকবে এগুলো। এইভাবে নিজেদের ভাবগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করা হয়েছে ধীরে ধীরে, এগুলোকে বলা হচ্ছে কুইপু বা ওয়াম্পুম। তো এইভাবে যখন তাদের ভাব প্রকাশের ধারাটা এগিয়ে আসলো, তারপরে ওগুলো কিছুটা সংকীর্ণ হয়ে আসলো। সংকীর্ণ হয়ে ছোট ছোট চিত্রের মাধ্যমে দেখা গেল তাদের নিজেদের ভাব প্রকাশ করতে শুরু করলো। অর্থাৎ আগে ছিল অনেক বড় বড় আকারের যে চিত্র, সেই চিত্রগুলোকে সংক্ষিপ্ত রূপ দেওয়ার চেষ্টা করলো। কিংবা দেখা গেল যে এই যে চোখ চিত্রের মাধ্যমে এই ধরনের একটা চিহ্ন দেখিয়ে চিত্র দেখিয়ে দেখিয়ে দিয়ে দিল চোখের কিছু বলছে। কিংবা চাকার মাধ্যমে বুঝিয়ে সূর্যের কথা বলছে। অর্থাৎ এই চিহ্নগুলোর মাধ্যমে যেমন পাহাড় পর্বতকে নির্দেশ করছে, এইভাবে ভাব প্রকাশ হতে থাকে। অর্থাৎ ছবি থেকে ছবি দিয়ে চিত্রের মাধ্যমে বোঝানো শুরু করেছে। তো এই চিত্র ধীরে ধীরে হুম ভাবলিপিতে পরিণত হয়। ভাব অর্থাৎ চিত্রটাকে ভাবের আকারে নিজেদের মধ্যে আবেগ অনুভূতিগুলোকেও বোঝানো শুরু করলো। আবেগ অনুভূতি যখন বোঝানো শুরু করলো, তখন এগুলোর সংক্ষিপ্ত রূপ তৈরি হয়ে ধীরে ধীরে গুপ্ত লিপিকে
কিংবা আমাদের আমি খুব সংক্ষেপে বলছি, বাংলার শাসনের সময় গুপ্ত সাম্রাজ্য ছিল, সেই গুপ্ত সাম্রাজ্যে এক ধরনের লিপি তৈরি হয়, কিছুটা তোমার পরিবর্তিত হয়ে ধীরে ধীরে সিদ্ধ মাতৃকা লিপি থেকে কুটিল লিপির জন্ম হয়। এই কুটিল লিপিটাই বাংলার আধুনিক যে লিপি তৈরি হয়েছে সেই লিপির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষত সপ্তম শতকে। এটা সপ্তম শতকে এই লিপিটা তৈরি হয়। এই লিপি থেকেই ধীরে ধীরে পরিবর্তনের মধ্যে দিয়ে আমাদের বাংলা ভাষার লিপিগুলো তৈরি হয়েছে, আধুনিক বাংলা রূপ এভাবে নিয়েছে। তো দেখা যাচ্ছে আমি স্বরবর্ণের প্রত্যেকটাই এখানে দেখিয়ে দিয়েছি যে বাংলা লিপির বিবর্তন ধীরে ধীরে বিবর্তনে এই ধরনের আধুনিক রূপ ধারণ করেছে। তাহলে আমরা জানলাম যে লিপি হলো একটা কৌশল মুখের কথাকে লিখে প্রকাশ করার। লিপি হলো মুখের কথাকে লিখে প্রকাশ করার একটা কৌশল, যা অনেক বছর ধরে বিবর্তনের মধ্যে দিয়ে বাংলার আধুনিক রূপটি লাভ করেছে। তো এইখানে কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। ইতিহাসে হয়তো আমরা পড়েছি কিছু প্রাচীন সভ্যতার কতগুলো লিপি। এই লিপিগুলোকে আমরা সিন্ধু সভ্যতায় ব্রাহ্মী ব্রাহ্মী লিপির উপর ব্রাহ্মী লিপির উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এছাড়াও আরেকটা লিপির নাম আছে খরষ্টি। এই দুইটা লিপির বৈশিষ্ট্য হলো ব্রাহ্মী লিপি বাঁ দিক থেকে ডান দিকে লেখা হয় এবং খরষ্টি লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হয়। যেমন আধুনিক ভারতীয় বেশিরভাগ ভাষায় ব্রাহ্মী লিপিতে লেখা, এবং খরষ্টি লিপি বিশেষত উর্দু বা আরবি ভাষায় যেমন ডান দিক থেকে বাঁ দিকে লেখা হয়ে থাকে। তো প্রাচীন সুমেরীয় সভ্যতায় এক ধরনের লিপি প্রচলিত আছে, এটাকে বানমুখ লিপি বলা হচ্ছে। প্রাচীন সভ্যতা, আমি অনেক দিন আগের কথা বলছি, সেটা বানমুখ লিপি নামে পরিচিত। বা মিশরের কতগুলো লিপি প্রচলিত ছিল, সেই লিপির নাম হচ্ছে কিলকাকৃতি লিপি। সরি, মিশরের লিপিকে বলা হচ্ছে হায়ারোগ্লিফিক লিপি, ইতিহাসে হয়তো আমরা পেয়েছি। তো প্রাচীন এই সব লিপিগুলো নানাভাবে পরিবর্তন হয়ে ধীরে ধীরে ধ্বনিলিপি বা বর্ণলিপিতে এসে পরিণত হয়েছে। তো আমরা দেখেছি কুটিল লিপি সিদ্ধ মাতৃকা থেকে বেরিয়ে এসে কুটিল লিপি হয়ে বিবর্তনের মধ্যে দিয়ে আধুনিক বাংলা লিপি তৈরি হয়েছে। এই আধুনিক বাংলা লিপির মধ্যে দিয়ে আমাদের বাংলা ভাষা একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে ভাব প্রকাশের জন্য। আমরা যেহেতু বাংলা ভাষী, এই কারণে বাংলা লিপি সম্পর্কে আলোচনা করলাম। ভাব লিপি থেকে ধীরে ধীরে ধ্বনি লিপিতে পরিণত হয়ে বর্তমানে আধুনিক রূপ লাভ করেছে। তাহলে ভাষা সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা বলবো, ভাষা হলো একটি সামাজিক বিষয়। এটা বহুজন বোধ্য, অর্থাৎ সমাজের মধ্যে বসবাসকারী একটি মানুষ আরেকটি মানুষের সঙ্গে নিজেদের পারস্পরিক ভাব বিনিময়ের জন্য যে পদ্ধতি অবলম্বন করে, সেই পদ্ধতি আসলে বলা হয় ভাষা। ভাষা কোনো এককগত ভঙ্গি নয় এই কারণে, কারণ একটা ভাষা সার্থক রূপ লাভ করতে গেলে আরেকজনের প্রয়োজন আছে। এই কারণে ভাষা কোনো এককগত ভঙ্গি নয়। এটি হলো প্রতীকী। প্রতীকী বলতেই বোঝানো হচ্ছে, যেমন এভাবে লিখি তখন এটা চিহ্ন, প্রতীক, অর্থাৎ এটা দিয়ে কোনো না কোনো কিছু বোঝানো হচ্ছে, এই কারণে তাকে বলা হচ্ছে প্রতীকী। একমাত্র ধ্বনিগত প্রতীক, এটা একটা ধ্বনি মুখের উচ্চারণের মধ্যে লেখা হচ্ছে চিহ্ন হিসেবে, চিহ্নটা অর্থ প্রকাশ করছে, এই জন্য একে বলা হচ্ছে প্রতীক। ভাষাবিজ্ঞানী স্ট্র্যাটেভান্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছিল যে ভাষা কতগুলো ধ্বনি সমষ্টির বিধিবদ্ধ রূপ, অর্থাৎ বলছে এখানে অর্থবোধক আরবিট্রারি ভোকাল সিম্বল। সিম্বলগুলো দিয়ে কি করছে, যে একটি বিশেষ সমাজের লোকেরা নিজেদের মধ্যে ভাব বিনিময় করে। যদি বাংলাভাষী বাঙালি হয়, বাঙালি সমাজের মানুষজন হয়, তাহলে তারা বাংলা ভাষার মাধ্যমে ভাব বিনিময় করে থাকে। কোনো হিন্দিভাষী হয়ে থাকলে হ্যাঁ অবশ্যই হিন্দি ভাষায় তারা ভাব বিনিময় করে থাকবে। আর এই ভাব বিনিময়ের কাজটা করে আমাদের বাকযন্ত্র।
আমি বাকযন্ত্র, ধ্বনি বা বর্ণ পড়াতে গিয়ে বলেছিলাম বাকযন্ত্র হলো কয়েকটি অঙ্গের সমষ্টি যার মাধ্যমে মানুষ অর্থবোধক ধ্বনি উচ্চারণ করে থাকে, যার সেই ধ্বনিগুলোই অর্থ প্রকাশের মাধ্যমে নিজেদের মধ্যে ভাব প্রকাশ করে। তো এই ভাষা শুধু একটি এলাকার মধ্যে গণ্ডিবদ্ধ থাকে না, যদিও একটা বৃহত্তর এলাকায় বিস্তৃত হয়ে থাকে। কিন্তু বিস্তৃত এলাকায় যখন গণ্ডিবদ্ধ হয়ে থাকে তখন তার মধ্যে কতগুলো অঞ্চলে দেখা যায় নানাভাবে একটা আঞ্চলিক ভেদ, আঞ্চলিক রূপে একটা ভেদাভেদ থাকে, যদিও একই লিপিতে কথা বলে। যেমন বাংলা ভাষাকেই যদি আমরা মনে করি, বাংলা ভাষায় অধুনা পশ্চিম বাংলা কিংবা বাংলাভাষী ত্রিপুরা, আসাম, বাংলাদেশ সমস্ত এই এলাকায় যদি আমরা দেখি, তাহলে দেখব বাংলা লিপিতে কথা বলতে গিয়েও নিজেদের মধ্যে একটা আঞ্চলিক ভেদ রয়েছে। যেরকম মালদা মুর্শিদাবাদের যে বাংলাভাষী মানুষেরা কথা বলে ভাব প্রকাশ করে, সেই বাংলাভাষী উত্তরবঙ্গের কোনো মানুষ সেভাবে নিজেদের ভাব প্রকাশ করে না। এই যে আঞ্চলিক পৃথক রূপ দেখা যায়, এই আঞ্চলিক পৃথক রূপগুলোকেই বলা হচ্ছে উপভাষা। এক কথায় একটি ভাষাভাষী অঞ্চলের মধ্যে যে পৃথক পৃথক রূপ পাওয়া যাচ্ছে, সেই পৃথক রূপগুলোকেই বলা হচ্ছে উপভাষা। এই ভাষা আলোচনার সূত্রে আমি কয়েকটা বিষয় এখানে জেনে রাখার কথা বলবো, যদিও নোটে উল্লেখ করিনি, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। তাহলে আমরা উপভাষা জানলাম যে কোনো একটা ভাষা সম্প্রদায় রয়েছে, এই ভাষা সম্প্রদায়ের ভিতরে যে একটা রূপ, আঞ্চলিক রূপ বা আঞ্চলিক ভাষার ছাদ পাওয়া যাচ্ছে, সেগুলোকে আমরা উপভাষা বলছি। কিন্তু এই উপভাষাগুলোর ভিতরেও আবার কতগুলো আঞ্চলিক ভেদ রয়ে যায়। মনে করা হয় প্রায় 100 মিটার অন্তর অন্তর ভাষার একটা ধ্বনিগত প্রায় পার্থক্য থাকে। সেই যে ভাষাগত উপভাষার ভিতরেও আরেকটা যে আঞ্চলিক পার্থক্য রয়েছে, সেই আঞ্চলিক পার্থক্যের উপরে গড়ে ওঠা রূপটাকেই বলা হচ্ছে বিভাষা। মনে রাখার চেষ্টা করো, একটা ভাষাভাষী অঞ্চলের ভিতরে আঞ্চলিক রূপকে বলা হচ্ছে উপভাষা, আর একটা উপভাষার ভিতরে আরো যে রূপ পাওয়া যাচ্ছে তাকে বলা হচ্ছে বিভাষা। ওকে, ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? যেমন এটাকে আমি ধরে নিই একটা বাংলা ভাষার অঞ্চল। এই বাংলা ভাষার অঞ্চলের মধ্যে আবার দেখা যায় আঞ্চলিক ভেদ রয়েছে। এই যে ছোট ছোট আঞ্চলিক ভেদগুলো রয়েছে, এই আঞ্চলিক ভেদগুলোকে বলা হচ্ছে উপভাষা। অর্থাৎ একটি ভাষাভাষী অঞ্চলে বা ভাষা সম্প্রদায়ের ভিতরে যে অঞ্চল ভিত্তিক রূপ, সেটাকে বলা হচ্ছে উপভাষা। ওকে, উপভাষা ক্লিয়ার হয়েছে? বেশ। এবার এই উপভাষার ভিতরেও দেখা যায় আঞ্চলিক রূপ, কিংবা আঞ্চলিক রূপগুলোর ভিতরেও সমষ্টিগত একটা ভাষা বৈচিত্র্য, ভাষার একটা আলাদা রূপ বৈচিত্র্য। সেই উপভাষার ভিতরে থাকা অঞ্চল ভিত্তিক রূপটাকে বলা হচ্ছে বিভাষা। ভাষার ভিতরে থাকা পার্থক্য আঞ্চলিক রূপটাকে বলা হচ্ছে উপভাষা, আর উপভাষার ভিতরে থাকা আঞ্চলিক রূপটাকে বলা হচ্ছে বিভাষা। ওকে, বেশ। আরেকটা রয়েছে ভাষা, তার নাম বলো, কেউ কিছু বলতে চাইছিলে? বেশ। নিভাষা। নিভাষা বলা হচ্ছে মানে অনেক সময় কোনো ব্যক্তি বিশেষের বাকযন্ত্রের ধ্বনি বা শব্দ প্রয়োগের সময় বিশেষ বিশেষ স্বাতন্ত্র্য লক্ষ্য করা যায়। মানে উপভাষার ভিতরে থাকা, সাপোজ উত্তরবঙ্গে থাকা কোচবিহারের যেসব মানুষগুলো রয়েছে,
কোচবিহারে দেখবে তিস্তার এই পারে যা থাকা মানুষগুলোর মধ্যে একটা নি উচ্চারণের একটা প্রভাব বেশি দেখা যায়। আবার তিস্তার ওই পারে থাকা, বিশেষ করে জলপাইগুড়ির কাছে থাকা সেই সব মানুষগুলোর মধ্যে নি এর প্রভাব তেমন দেখা যায় না। তাহলে একই উপভাষার মধ্যে অন্তর্ভুক্ত অঞ্চলের রূপে দেখা যায় ব্যক্তি বিশেষে বাকযন্ত্রে উচ্চারণে কিছুটা পার্থক্য। যে পৃথক একটা যে অল্প স্বল্প, মানে বেশি পরিবর্তন না, অল্প স্বল্প যে স্বতন্ত্র উচ্চারণ থাকে, সেই অল্প স্বল্প স্বতন্ত্র উচ্চারণগুলোকে বলা হচ্ছে নিভাষা। মানে বিভাষার মধ্যে থাকা যে আঞ্চলিক রূপ, এই আঞ্চলিক রূপের মধ্যে ব্যক্তি বিশেষে বাকযন্ত্রের উচ্চারণের সময় অল্প স্বল্প স্বাতন্ত্র্যকে বা আলাদা ধরনের উচ্চারণকে আমরা বলছি নিভাষা। তো নিভাষার পরে আমরা আরেকটা বলো, বলো। জাতি গোষ্ঠী বলা যাবে না, ব্যক্তি বিশেষ। গুড, ব্যক্তি বিশেষ বলা যেতে পারে। জাতি গোষ্ঠী হতে পারে, এখানে অঞ্চল ভিত্তিকও হতে পারে, জাতি ভিত্তিক একটু আলাদা আঞ্চলিক টান থাকতে পারে। যেমন আমি যদি বলি আহ, একটা জলপাইগুড়ি শিলিগুড়ি রিলেটেড যে এলাকাটা আছে, শিলিগুড়ির সঙ্গে যুক্ত যে মানুষগুলো আছে, আহ, তার পাশাপাশি জলপাইগুড়ির সঙ্গে যুক্ত যে মানুষগুলো আছে টাউনের সঙ্গে, যেগুলো তাদের মধ্যে দেখবে একটা পার্থক্য রয়েছে। যদিও এই এলাকাটা আমরা কামরূপী ইয়েতে মনে করি, উপভাষার মধ্যে অন্তর্ভুক্ত মনে করি, কিন্তু দুই শহর ভিত্তিক যে মানুষগুলো রয়েছে তাদের মধ্যেও একটু পার্থক্য রয়েছে। ওকে, ওই পার্থক্যটাকে সেখানে জাতিভিত্তিক হতে পারে, অঞ্চল ভিত্তিক হতে পারে, ডাইরেক্ট আমরা জাতিভিত্তিক বলতে পারি না। তো ওটাকে আমরা ওই বিভাষা বলবো। আর ওই মানে অঞ্চলভেদে রূপের ভিতরে দেখা যাচ্ছে ব্যক্তি বিশেষে কিছুটা স্বতন্ত্র প্রয়োগ, ব্যক্তি বিশেষে স্বতন্ত্র প্রয়োগটাকে আমরা বলবো নিভাষা। ওকে, তো তারপরে বলি অপভাষা। অপভাষা মানে এক ভাষা গোষ্ঠী ব্যক্তি যদি ভালো করে না শিখেই অন্য ভাষা প্রয়োগ করে। তো একটা ভাষা না শিখেই, ভালোভাবে না শিখে অন্য ভাষা যখনই প্রয়োগ করছি, তখন সেই ভাষার উচ্চারণটা পরিপূর্ণ হয় না। যেমন আমরা ইংরেজি ভাষা সবচেয়ে বেশি শিখে থাকি। তো এই ইংরেজি ভাষা যখন শিখি, তখন কিন্তু ইংরেজদের বা মানে আমেরিকান বা ব্রিটিশ অ্যাসেন্টে আমরা তো উচ্চারণ করতে পারি না। তখন কি হয়ে যায়, আমাদের নিজেদের মতো করে একটা অ্যাসেন্ট তৈরি হয়। এই যে উচ্চারণ ভঙ্গি, আলাদা উচ্চারণ ভঙ্গি, তখন তাকে আমরা বলবো অপভাষা। অর্থাৎ এক ভাষাগোষ্ঠীর মানুষ যখন ভাষা না শিখেই প্রয়োগ করে, প্রয়োগ করতে গিয়ে একটু হলেও বিকৃত ব্যবহার করে, তখন সেই ভাষাকে আমরা বলবো অপভাষা। ওকে, আচ্ছা, শোনা যাচ্ছে তো আমার কথা? একটু হলেও রেসপন্স দাও। হুম, যেমন ইংরেজির কথা বললাম, সেখানে স্টেশনকে স্টেশন না বলে আমরা স্টেশন বলে থাকি মাঝে মধ্যে, স্কুলকে স্কুল বলে থাকি। এক কথায় যে ইংরেজি বললাম, তোমার সেই ব্রিটিশ বা আমেরিকান অ্যাসেন্টে উচ্চারণ না করে আমাদের ইন্ডিয়ান অ্যাসেন্টে এক ধরনের ইংরেজি ভাষার উচ্চারণ হয়েছে, এক ধরনের ইংরেজি মানে ইন্ডিয়ান ইংলিশ উচ্চারণের ভাষা স্বাদ তৈরি হয়েছে, সেটা অপভাষা। কিংবা হিন্দি যদি বলে থাকি, বাংলাভাষী যারা খুব পরিপূর্ণভাবে না শিখে হিন্দি প্রয়োগ করা শুরু করি, তখন পরিপূর্ণ হিন্দি আমরা ব্যবহার করতে পারি না, তাই না? তখন ওটা হয়ে যাবে অপভাষা। বেশ, তাহলে অপভাষা বললাম। আরেকটা, এগুলো এডিশনালি আমি ইনফরমেশন দিয়ে রাখছি, নোটসে রাখি নেই, একটু শুনে রাখো, তাহলে কাজে দিতে দেবে। একটা হলো অপার্থ ভাষা। অপার্থ ভাষা এটা সাধারণত ইতর শ্রেণীর মানুষের ভাষা বা অপরাধীদের ভাষা বলা যেতে পারে, যারা সংকেতে কিংবা
এক শব্দের আড়ালে আরেক শব্দ প্রয়োগ করে নিজেদের মধ্যে একটা ভাব বিনিময় করে থাকে। ওকে, সেটা সেই ভাষাকে আমরা বলবো অপার্থ ভাষা। দেখা গেল যে এক অপরাধী আরেক অপরাধী দুইজনে সামনে আছে, ওখানে পুলিশও দাঁড়িয়ে আছে। তখন তাদের মধ্যে ভাব বিনিময় করতে গিয়ে সাপোজ ওরা কোনো জিনিস পাচার করতে যাবে, তো সেই জিনিসটা পুরোপুরি নাম উচ্চারণ না করে একটা ইঙ্গিতে বা কোনো অন্য কোনো শব্দের মাধ্যমে সেই শব্দটা প্রয়োগ করেছে এবং তাদের নিজেদের মধ্যে ভাব বিনিময় হয়েছে, তখন সেই ভাষাকে বলা হবে অপার্থ ভাষা। ওকে, আচ্ছা, শোনা যাচ্ছে আমার কথা? সরি। আচ্ছা আচ্ছা, বেশ। অফলাইন হয়ে গেছিল তো। এবার শোনা যাচ্ছে? হুম। অপার্থ ভাষা, অপার্থ ভাষা বলা হচ্ছে ইতর শ্রেণীর ভাষা, কিংবা অপরাধীদের ভাষাকে। যখন মনে করা হয় দুই অপরাধী সাপোজ দাঁড়িয়ে মানে পাচারকারী দাঁড়িয়ে আছে, মাঝখানে পুলিশ এসে হাজির হয়েছে, তখন তারা সাপোজ স্বর্ণ পাচার করবে, সোনা পাচার করবে, তো সোনা সরাসরি তাদের মধ্যে বলবে না, তখন তারা সোনা না বলে অন্য কোনো শব্দের মাধ্যমে নিজেদের মধ্যে ভাব বিনিময় করে নেয়। এই অন্য কোনো শব্দের মাধ্যমে যে ভাব বিনিময় করে নিল, তখন তাকে বলা হবে অপার্থ ভাষা। কিংবা ইতর শ্রেণীর ভাষা, যেগুলোকে আমরা সাধারণত স্ল্যাং বলে থাকি, সেই সব স্ল্যাং শব্দ বা বিনিময়ের মাধ্যম ভাষাকেও অপার্থ ভাষা বলা হচ্ছে। অনেকে অপার্থ ভাষাকে নাম দিয়েছে সংকেত ভাষা। হুম। এর মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ, এটা সাধারণত দিয়ে থাকে অপার্থ ভাষা, তাই তো? অপার্থ ভাষা এক কথায় বলা হচ্ছে ইতর শ্রেণীর ভাষা কিংবা অপরাধীদের ভাষা। ইতর শ্রেণীরা বিশেষ করে স্ল্যাং শব্দের মাধ্যমে নিজেদের মধ্যে ভাব বিনিময় করে থাকে বেশিরভাগ সময়। সেই সব বিনিময়ের ভাষাকে বলা হচ্ছে অপার্থ ভাষা। যেমন একটা উদাহরণ দিয়েছি, দেওয়া যেতে পারে এখানে অপরাধীদের ভাষা হিসেবে তোমার আচ্ছা, অপার্থ ভাষা গেল। মিশ্র ভাষা, মিশ্র ভাষা বোঝাই যাচ্ছে একটা মিক্সার, মিশে গেছে, সংকর হয়ে গেছে, একটা ভাষার সঙ্গে আরেকটা ভাষা মিলে গিয়ে নতুন একটা ভাষা তৈরি হয়েছে। অর্থাৎ জীবন জীবিকার টানেই হোক কিংবা যাতায়াতের খাতিরেই হোক, দুই ভাষাগোষ্ঠীর ভাষা একসঙ্গে মিলে একটা নতুন রূপ লাভ করেছে, সেই ভাষাকে আমরা বলবো মিশ্র ভাষা। মিশ্র ভাষা রূপ তৈরি হতে গিয়ে দু ধরনের ভাষা তৈরি হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ এই দুই ভাষা। মিশ্র ভাষাতে দু ধরনের ভাষা তৈরি হয়। একটা ভাষার নাম হচ্ছে পিজিন, একটা ভাষার নাম হচ্ছে পিজিন, আর একটার নাম হচ্ছে ক্রেওল বা ক্রেওল, এভাবে উচ্চারণ হয়, বা ক্রেওল। বেশ। পিজিন হচ্ছে দুই বা ততোধিক ভাষাগোষ্ঠীর ভাষা একসঙ্গে মিলে যদি নতুন কোনো ভাষা তৈরি হয়, তখন তাকে আমরা বলবো পিজিন। এটা অস্থায়ী হয়ে থাকে, অর্থাৎ জীবন জীবিকার টানে কেউ কোথাও গেল, গিয়ে বসবাস করলো, দেখা গেল যে চায়না থেকে কেউ কলকাতায় আসলো, আবার আসাম থেকে কেউ কলকাতায় গেল, আসামের অসমিয়া এবং চায়না দুটা মিলে একটা অদ্ভুত ধরনের সেখানে ভাব বিনিময়ের ভাষা তৈরি হয়েছে। তো ওই যে ভাষাটা তৈরি হলো দুইটা ভাষাকে মিলে, তখন তাকে বলা হচ্ছে পিজিন, যদি ওইটা অস্থায়ী হয়। সাপোজ আসামের মানুষটাও চলে আসলো আসামে, কিংবা তোমার চীনা মানুষটাও চীনের দিক চলে গেল, তখন তাদের মধ্যে যে তৈরি হওয়ার নতুন ভাষাটা, সেটা আর সেখানে স্থায়ী হলো না, থাকলো না। ওদের চলে আসার সঙ্গে সঙ্গে ওটা ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল, তখন ওই মিশ্র ভাষাটাকে বলা হবে পিজিন। কিংবা কিন্তু যদি এই অস্থায়ী ভাষাটা যেখানে তৈরি হলো, এখানে অসমীয়া এবং চীন যদি দুটাই একসঙ্গে দীর্ঘদিন ধরে বসবাস করতে থাকে, দীর্ঘদিন থেকে বসবাস করতে করতে দেখা গেল সেখানে তাদের মাতৃভাষায় পরিণত হয়েছে সে ভাষা। এই যে মাতৃভাষায় পরিণত হয়ে গেল, স্থায়ী রূপ লাভ করলো, তখন তাকে আমরা বলবো ক্রেওল, তোমার মিশ্র ভাষা। ওকে, এইভাবে যেমন তৈরি হয়েছে, মানে বলা হয়ে থাকে গবেষণা অনুসারে, তোমার ফরাসিরা বিশেষ করে
ইংরেজির যেসব জায়গাগুলো রয়েছে সেখানে গিয়ে জীবিকার টানে বাস করেছিল। তাদের মধ্যে ইংরেজি এবং ফরাসি মিলে একটা অদ্ভুত ভাষা তৈরি হয়েছিল, সেটাকে পিজিন ইংলিশ বলা হয়ে থাকে। সেটা স্থায়ী হয়নি, নিজের নিজের জায়গায় ফেরত আসার ফলে সেই ভাষা সেখানে ধ্বংস হয়ে গেছে। কিন্তু দেখা গেল ইংরেজি তোমার এটা ভাষার নাম দিয়েছিল বিসলামার, দিয়ে দিই বিচ লা মার। এটা মনে হয় একসময় একটা প্রশ্নে এসেছিল তোমার কোনো একটা টেটে, যতদূর সম্ভব। বিসলা মার বলে একটা মিশ্র ভাষা তৈরি হয়েছে। এই মিশ্র ভাষাটা আসলে স্থায়ী রূপ লাভ করে ফেলেছে। স্থায়ী রূপ লাভ করাতে এটা ক্রেওল মিশ্র ভাষায় পরিণত হয়েছে। এটা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তৈরি হয়েছিল। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তৈরি হয়েছিল। ইংরেজি এবং মরিশাস আর চিনুক, এক কথায় বলা চলে ইংরেজি আর চিনুক ভাষা মিলে একটা নতুন ভাষা তৈরি হয়েছে এবং স্থায়ী রূপ লাভ করেছে। তাকে বলা হচ্ছে বিসলামার মিশ্র ভাষা। ওকে, তো আশা করি মিশ্র ভাষা ক্লিয়ার হয়েছে। মিশ্র ভাষার পাশাপাশি আরেকটা রয়েছে কৃত্রিম ভাষা। বোঝা যাচ্ছে কৃত্রিম ভাষা শব্দটিতে যে এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। যেহেতু ভাষা একটি সহজাত জিনিস, নদীর যে স্রোতের মতোই বেগের মতোই চলতে থাকে, মাঝে মধ্যে বাঁক নিয়ে নতুন কিছু তৈরি হতে থাকে। তো কৃত্রিম ভাষা এটা সহজাতভাবে তৈরি হয়নি, এটাকে বানানো হয়েছে। অর্থাৎ সারা পৃথিবীতে মানুষের মধ্যে একই ভাষায় ভাব বিনিময়ের কারণে এই কৃত্রিম ভাষার প্রয়োজন দেখা দিয়েছে। কারণ পৃথিবীতে এত ভাষা প্রচলিত আছে যে এক ভাষাভাষী মানুষের সঙ্গে আরেক ভাষাভাষী মানুষের সংযোগ বা ভাব বিনিময় করতে গেলে কিছুটা হলেও কষ্ট বোধ হয়, মাঝে অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হয়। এই কারণে এক শ্রেণীর গবেষক তারা কৃত্রিম এক ভাষার চেষ্টা করেছিল। তো এই কৃত্রিম ভাষার চেষ্টা করতে গিয়ে ঊনবিংশ শতকে মানে 19 শতকে 19 শতকে মার্টিন স্লেয়ার নামে একজন ভাষাবিদ, মার্টিন স্লেয়ার, লিখে রাখতে পারো এটা, যেহেতু নোটে সেভাবে দেওয়া হয়নি। 19 শতকে মার্টিন স্লেয়ার ভোলাপুক নামে প্রথম একটা কৃত্রিম ভাষা তোমার ভোলাপুক কৃত্রিম ভাষা তৈরি করার চেষ্টা করে। এই ভোলাপুক নামে কৃত্রিম ভাষা যখন তৈরি করতে চায় সেটা জনপ্রিয়তা লাভ করতে পারে না, কিছুটা হলেও কষ্টসাধ্য হয়ে থাকে। এই কারণে এটা জনপ্রিয়তা লাভ করতে পারেনি। কিন্তু 1887 খ্রিস্টাব্দে বা সালে একজন চিকিৎসক, 1887 সালে একজন চিকিৎসক, নাম হচ্ছে জামেন হক, জামেন হক একজন চিকিৎসক, জামেন হক। তিনি চেষ্টা করলেন একটা এসপারেন্তো নামে এস পারেন্তো এসপারেন্তো নামে একটি কৃত্রিম ভাষা তৈরি করার জন্য। এই কৃত্রিম ভাষা সবচেয়ে বেশি তোমার জনপ্রিয়তা লাভ করেছিল পৃথিবীতে। এখনো এই ভাষার প্রচলন রয়েছে। তাহলে 1887 সালে এল এফ জামেনহফ নামে, এল এফ যদি আমরা পুরো নামটা বলি, এল এফ জামেনহফ নামে একজন চিকিৎসক প্রথম একটি কৃত্রিম ভাষা জনপ্রিয় করে তোলেন। তার নাম হলো এসপারেন্তো। এই এসপারেন্তোকে তিনি বিশ্ব ভাষা হিসেবে প্রস্তাব দেন, অর্থাৎ বিশ্বের সমস্ত মানুষের সঙ্গে এক ভাষায় ভাব বিনিময়ের কারণে তিনি এটি তৈরি করেন, নাম দিলেন এসপারেন্তো। প্রথমের দিকে প্রায় 20 লক্ষ মানুষ এই ভাষায় কথা বলা শুরু করে দিয়েছিল, যেহেতু একটু হলেও সহজ সরল ছিল। পরবর্তীকালে বলতে বলতে এই পৃথিবীতে প্রায় 1,000 লোকের মতো, মানে 1,000-এর থেকে কিছুটা বেশি মানুষের মাতৃভাষায় পরিণত হয়েছে। ভাষাটির নাম হলো এসপারেন্তো। এটা একটা কৃত্রিম ভাষা, বিশ্ব ভাষা হিসেবে একে প্রস্তাব দেওয়া হয়েছে। আচ্ছা, এর পাশাপাশি এসপারেন্তো এটা কৃত্রিম ভাষা গেল। কৃত্রিম ভাষার পাশাপাশি কিছু সাইন ল্যাঙ্গুয়েজ বা সাইন ভাষার উল্লেখ করা হয়েছে। কারণ যে মানুষ বধির বা দেখতে পায় না, তাদের জন্য
এক ধরনের ভাষা তৈরি হয়েছে। সেই ধরনের ভাষাগুলোকে বলা হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ। বলা হচ্ছে মাথা বা হাত পা নাড়িয়ে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে কতগুলো ভাষাকে মানে ভাব বিনিময় করা হয়ে থাকে। যদিও ভাষা বিজ্ঞানের দিক থেকে তাদেরকে ভাষা বলা যায় না, কিন্তু যারা দেখতে পায় না বা বলতে পারে না তাদেরকে বোঝানোর জন্য, তাদের সঙ্গে ভাব বিনিময়ের জন্য এই ধরনের ভাষাকে তৈরি করা হলো। যেমন আমরা যদি কাউকে না বলতে কোনো কিছু অস্বীকার করতে চাই, তখন আমরা মাথাটা ঘুরিয়ে বা মাথাটা ঘুরিয়েও বলতে পারি যে না। কিংবা আমরা হ্যাঁ বলতে গেলে মাথাটা উপর নিচ করলেই হ্যাঁ হয়ে যায়। ওই ধরনের ভাষাগুলোকে, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকারী ভাষাগুলোকে আমরা বলবো প্যারা ল্যাঙ্গুয়েজ। মনে রাখবে, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে যে ভাব বিনিময় করা হয়ে থাকে, ভাষাতাত্ত্বিকেরা তাকে নাম দিয়েছে প্যারা ল্যাঙ্গুয়েজ। এই প্যারা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মানে প্যারা ল্যাঙ্গুয়েজের উপর নির্ভর করেই যে সংকেতপূর্ণ ভাষা তৈরি করা হয়েছে তাকেই তখন বলা হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ। সংকেতপূর্ণ যে ভাষা তৈরি করা হয়েছে তাকে বলা হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ। ১৭৭৫ সালে একজন ফরাসি ভাষাতত্ত্ববিদ বা শিক্ষাবিদ, তার নাম হলো আব্বে চার্লস মাইকেল ডি আই ইপি। নামটা এরকম, ABBE, আব্বে চার্লস চার্লস মাইকেল ডি আই ইপি ইপি মাইকেল ডি ইপি। প্রথম তিনি এই প্যারা ল্যাঙ্গুয়েজের উপর নির্ভর করে সাইন ল্যাঙ্গুয়েজকে উদ্ভাবন করেন বা তৈরি করেন। বেশ, অনেক কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখলাম এই ভাষা সম্পর্কিত। তাহলে আমরা মোটামুটি ভাষা, বিভিন্ন ধরনের ভাষাকে, আব্বে চার্লস মাইকেল ডি আই ইপি একজন ফরাসি শিক্ষাবিদ। তিনি এই প্যারা ল্যাঙ্গুয়েজকে কেন্দ্র করে সাইন ল্যাঙ্গুয়েজ তৈরি করেন মুখ বধিরদের জন্য। ওই যে আঙ্গুল দিয়ে দেখিয়ে কিংবা ব্রেল পদ্ধতি যেগুলো রয়েছে সেগুলোর দিক নির্দেশ প্রায় দিয়ে দিয়েছেন। ওকে, বেশ, চলো তাহলে আমরা ভাষা সম্পর্কে একটা ধারণা পেলাম। এইখানে আমরা বৃহত্তর হিসেবে আলোচনা করব ভাষা এবং উপভাষা। তাহলে আমরা ভাষা জানলাম যে একটা বৃহত্তর জনসমাজে মানুষের ভাব বিনিময়ের জন্য ব্যবহার করা আহ, ব্যবহার যা ব্যবহার করি তার তো দেখো, উপভাষা বলা হচ্ছে ওই ভাষা অঞ্চলটার ভিতরে থাকা যে অঞ্চল ভেদে যে পার্থক্য, সেই পার্থক্যের রূপটাকে। শোনা যাচ্ছে আমার কথা? দুই জনগোষ্ঠী কখন ভাষা উপভাষায় পরিণত হয়, দেখো, ভাষা যে উপভাষায় পরিণত হয় এর কোনো চূড়ান্তভাবে দিক নির্দেশ নাই। কেউ বলতে পারবে না যে আহ, কালকের থেকে মানে উত্তরবঙ্গের ভাষা আলাদা, দক্ষিণবঙ্গের ভাষা আলাদা। কেউ বলতে পারবে না আজকে থেকে পশ্চিমবঙ্গের বাংলা থেকে আলাদা ভাষা, বাংলাদেশের ভাষা আলাদা। কারণ সেখানে কোনো ধরনের চূড়ান্ত কোনো দিক নির্দেশিকা বা বৈশিষ্ট্য নেই। এটা পুরোপুরি আপেক্ষিক। সেখানে শ্রেণীগত নয়, এটা একটা মাত্রাগত। মাত্রাগত বলতে বোঝানো হচ্ছে এটা মানে মাত্রা বা সামাজিক হোক, সাংস্কৃতিক হোক, একটা দিকের উপর নির্ভর করে আহ, ভাষার নামকরণ করা হয়ে থাকে। যেমন আগে প্রত্ন বাংলা থেকে বঙ্গ অসমীয়া বলে একটা বিভাজন চলে আসে। এই বঙ্গ অসমীয়ার বিভাজনের মধ্যে দিয়ে আসলে সেখানে সংস্কৃতিগত দিক থেকে একটা পার্থক্য লক্ষ্য করা যায়। বঙ্গে বাঙালিদের একটা আলাদা তোমার
সংস্কৃতিগত রূপ বৈচিত্র্য তৈরি হয়, অসমীয়াদের আরেকটা আলাদা রূপ বৈচিত্র্য তৈরি হয়। তখন তাদের সংস্কৃতিগত দিক থেকে বিভাজন টেনে দেওয়া হয়। কিন্তু এই যে বিভাজন টেনে দেওয়া হলো, দুই ভাষায় পরিণত হলো, এটা আসলে আপেক্ষিক, চাপিয়ে দেওয়া। আপেক্ষিক বলা বলতে গেলে মানে এটা চাপিয়ে দেওয়ার মতো। এটা যে চূড়ান্তভাবে এই বৈশিষ্ট্যগুলোর জন্যই একটা ভাষা থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র একটা অন্য ভাষায় পরিণত হবে, এই ধরনের কোনো বৈশিষ্ট্য এখন অবধি তৈরি হয়নি। তাহলে আমরা দেখছি দুই জনগোষ্ঠী যখন শিকড়ের টানটা তো নিশ্চয়ই থাকবে। প্রত্যেকটা আধুনিক ভাষাই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে আসা। তো ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে আসা প্রত্যেকটা ভাষাই নানাভাবে যুক্ত হয়ে আছে। তোমরা যদি দেখো উড়িয়া, ভোজপুরি, না সরি, উড়িয়া, হিন্দি, মৈথিলি, বাংলা, অসমিয়া, প্রত্যেকটা ভাষাই কিন্তু আহ, তোমার চর্যাপদকে প্রথম প্রমাণ হিসাবে গ্রহণ করে থাকে। তখন অবধি কিন্তু মানে তোমার কোনো ধরনের বিভাজন তৈরি হয়নি। একসময় তোমার বিহারের অর্ধেকটা থেকে শুরু করে উড়িষ্যার মানে বেশিরভাগ অংশ ধরে ত্রিপুরা, বাংলাদেশ পর্যন্ত বৃহত্তর এই অঞ্চলে বাংলা ভাষা হিসেবে স্বীকার করা হতো। ওকে, তো সেখানে আসলে সংস্কৃতিগত দিক থেকে যে একটা পৃথক পার্থক্য লক্ষ্য করা যায়, তার উপর ভিত্তি করে যে আঞ্চলিক একটা স্বতন্ত্র রূপ তৈরি হয়, তখনই একটা ভাষা স্বতন্ত্র রূপ নিতে পারে, কিন্তু চূড়ান্তভাবে আমরা বলতে পারি না। তো ভাষাকে, উপভাষাকে আমরা ভাষার ব্যবহারিক রূপ বলা যায়। কেন বলা যায়? তার মূল কারণ হলো, যেমন একটা বৃহত্তর অঞ্চলে বাংলা ভাষা রয়েছে, সরি, এই যে বাংলা ভাষা রয়েছে, বাংলা ভাষার অঞ্চলভেদে যে রূপগুলো ব্যবহার হচ্ছে, সেই রূপগুলোই আসলে প্রত্যেকটাই উপভাষা। তাহলে প্রত্যেকটা উপভাষাকে কেন্দ্র করে বাংলা ভাষা। এক একটা অঞ্চলে এক একভাবে সেই ভাষাটা প্রয়োগ হয়, ব্যবহার হয়। প্রত্যেকটা ব্যবহারকারী রূপ বৈচিত্র্যকে সঙ্গে নিয়ে একটা ভাষা তৈরি হয়। অতএব এক উপভাষাকে ছেড়ে আরেক উপভাষাকে কেন্দ্র করে ভাষা সম্পূর্ণতা লাভ করতে পারে না। এই কারণে বলা হচ্ছে ভাষা একটি বৃহৎ অঞ্চলে প্রচলিত, আর উপভাষা অপেক্ষাকৃত ক্ষুদ্র অঞ্চলে প্রচলিত, তার ভিতরে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলগুলোতে। ভাষার একটি সার্বজনীন আদর্শ রূপ থাকে। অর্থাৎ এত যে উপভাষা অঞ্চলভেদে রয়েছে, এই অঞ্চলভেদে উপভাষাগুলো ব্যবহার হয়ে সার্বিক সর্বজন মানে সার্বিক একটা বাংলা ভাষা তৈরি হলেও তার মধ্যেও একটা সর্বজনীন আদর্শরূপ থাকে। যেমন আদর্শরূপ আমাদের বাংলা ভাষায় তৈরি হয়েছে কলকাতা কেন্দ্রিক সেই উপভাষাকে কেন্দ্র করে। কলকাতা কেন্দ্রিক সেই উপভাষা হলো রাঢ়ী। আসলে রাঢ়ীও কিন্তু একটা উপভাষা। এটা আদর্শ সর্বজনীন রূপ লাভ করেছে, তার কারণ সেখানকার সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এই যে স্বতন্ত্র একটা উন্নত পরিবেশের পরিবেশ রয়েছে, সেই পরিবেশের কারণে আদর্শরূপ লাভ করেছে। ওকে, এটা যদি কলকাতার কাছে না হয়ে যদি এটা শিলিগুড়িকে কেন্দ্রিক হতো, সেখানে যদি রাজধানীটা থাকতো, সেই ভাষায় প্রচুর মানুষজন ভাব আদান প্রদান করতো, তাহলে দেখা যেত যে আদর্শ সর্বজনীন রূপ শিলিগুড়ির যে বৈচিত্র্যটা কামরূপী, সেই কামরূপী টানে হয়তো সার্বজনীন রূপ লাভ করতো। তাহলে আমরা দেখছি একটা ভাষার ভিতরে থাকা একটি সর্বজনীন আদর্শ রূপ থাকে। সেই আদর্শ রূপটাকেই সাধারণত স্ট্যান্ডার্ড কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। সেই ভাষায় ওই ভাষাভাষী অঞ্চলে অনেক মানুষ কথা বলে থাকে, ভাব আদান প্রদান করে থাকে। তাহলে দেখো, তাহলে আমরা বাংলা ভাষাকে এইভাবে দেখছি। বাংলা ভাষাকে বৃহত্তর অঞ্চলে যদি আমরা দেখি, সেই বাংলা ভাষাটা তৈরি হয়েছে বাংলা উপভাষাগুলোকে কেন্দ্র করে। উপভাষাগুলোকে যদি আমরা বাংলা ভাষা থেকে আলাদা করে দিই, তাহলে বাংলা আর ভাষা থাকবে না। ওকে, এই উপভাষার দুইটা রূপ থাকে, একটা কথ্য উপভাষা এবং লেখ্য উপভাষা। বিশ্বের প্রত্যেকটা ভাষারই এই দুইটা রূপ রয়েছে, একটা কথ্য রূপ, একটা লেখ্য রূপ। এগুলো উপভাষা কেন্দ্রিকই হয়ে থাকে। কথ্য রূপটা সাধারণত ব্যবহার রূপ হয়ে থাকে, এটা প্রত্যেকটা মানুষই ব্যবহার করে থাকে। আর লেখ্য রূপটা সাধারণত সাহিত্যে কিংবা কোনো
বৃহত্তর জনগোষ্ঠী, মানে কোনো উন্নত সভা সমিতি, আহ, যেগুলো হয়ে থাকে, ভাব আদান প্রদান করা হয়ে থাকে, সেগুলোতে ব্যবহার হয়ে থাকে। বিশেষ করে এটা একটা সাহিত্যিক রূপ বলা যায় সংক্ষেপে। তাহলে বাংলা উপভাষায় আমরা কথ্য উপভাষাকে আমরা পাবো অঞ্চলভেদে। অঞ্চলভেদে যে পরিবর্তন আমি একটু আগে বলেছি, এই অঞ্চলভেদে যে পরিবর্তনগুলো হচ্ছে তার উপর ভিত্তি করে আহ, আমরা কথ্য ভাষাকে, উপভাষাকে বিভাজন করেছি। বাংলাকে বিভাজন করেছি রাঢ়ী, বরেন্দ্রী, বঙ্গালী, ঝাড়খণ্ডী, কামরূপী। আর লেখ্য উপভাষাকে করা হয়েছে পদ্য, গদ্য। কারণ সাহিত্য রূপে পদ্য বা গদ্যে এইভাবে দুই রূপেই লেখা হয়ে থাকে। পদ্য সাধারণত চলিত এবং সাধু, চলিত এবং সাধু এই দুইটা রূপ সমানভাবে, এখানে কোনো বাঁধা ধরা নিয়ম নেই, সমানভাবে এখানে লেখা যেতে পারে। কিন্তু গদ্যরূপে সাধু এবং চলিত দুইভাবে ব্যবহার হয়ে থাকে। মনে করা হয় 1914 সালের আগে, বিশেষ করে প্রমোদ চৌধুরীর সবুজপত্র প্রকাশের আগে থেকে যে সাহিত্যগুলো রচনা করা হয়েছে সেগুলো বেশিরভাগই সাধু ভাষায় লেখা হয়েছে। 1914 পরে বেশিরভাগ সাহিত্যিকই চলিত রূপ ব্যবহার করা শুরু করেছে। তাহলে আমরা কথ্য রূপ নিয়ে একটু আলোচনা করি। এটা সবারই জানা আছে, একটা ভাষা তার কথ্য রূপে অর্থাৎ উপভাষাকে কেন্দ্র করে বিভাজিত হয়েছে। এই যে মৌখিক বা কথ্য ভাষাটা ব্যবহার হচ্ছে, এটা মানুষের দৈনন্দিন জীবনেই ব্যবহার হয়ে থাকে। রাঢ়ী অঞ্চল যেমন কলকাতা, এই যে অঞ্চলগুলো দিয়েছি, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, মানুষগুলো সাধারণত এই রূপ বৈচিত্র্যে নিজেদের ভাব আদান প্রদান করে থাকে। বরেন্দ্রী, মালদা, দক্ষিণ দিনাজপুর, রাজশাহী, পাবনা অঞ্চলের মানুষগুলো নিজেদের দৈনন্দিন জীবনে কথাবার্তা এই বরেন্দ্রী অঞ্চলে যে রূপ বৈচিত্র্যটা তৈরি হয়েছে সেই রূপ বৈচিত্র্যে তাদের আদান প্রদান করে থাকে। বঙ্গালী, বিশেষ করে পূর্ববঙ্গ, ঝাড়খণ্ডী, দক্ষিণ পশ্চিম বাঁকুড়া, দক্ষিণ পশ্চিম মেদিনীপুর, মানভূম, সিংভূম, ধলভূম, কামরূপী, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, রংপুর, কাছাড়, শ্রীহট্ট, ত্রিপুরার মানুষজন এই রূপ বৈচিত্র্যে কথা বলে থাকে। এই রূপ বৈচিত্র্যগুলো আমরা পরে বিস্তারিতভাবে জানবো। তার আগে বলি যে বাংলাভাষী জনসাধারণের মধ্যে যে এই যে অঞ্চলভেদে পার্থক্যগুলো রয়েছে, কথোপকথনের যে ভাষার স্বাতন্ত্র রূপ ধরা পড়েছে, এই স্বাতন্ত্র রূপগুলোর জন্যই এদেরকে উপভাষা বলছে। এই ৫ ধরনের উপভাষাকে কেন্দ্র করেই ভাষাটা তৈরি। এদেরকে একেবারেই আলাদা করে দিলে বাংলা ভাষার কোনো আর রূপ মানে বাংলা ভাষার কোনো অস্তিত্ব থাকবে না। এই ৫টা রূপ বৈচিত্র্যের মধ্যে রাঢ়ী হয়েছে একটি সর্বজনীন তোমার আদর্শ রূপ। কারণ এখানে অর্থনৈতিক, রাজনৈতিক, সমাজনৈতিক, সংস্কৃতিগত দিক থেকে উন্নত একটা ভাব বৈচিত্র্য তৈরি করতে সক্ষম হয়েছে। যদি রাঢ়ী এইভাবে ওই উপভাষাটা সংস্কৃতিগত দিক থেকে বা অর্থনৈতিকগত দিক থেকে বা রাজনৈতিকগত দিক থেকে যদি উন্নত না হতো, না হয়ে যদি ঝাড়খণ্ডী কিংবা বঙ্গালী, বরেন্দ্রী কিংবা কামরূপী হয়ে যেত, তাহলে বাংলা ভাষার আদর্শ রূপ হিসাবে কিন্তু এই যে কোনো একটা উপভাষা রূপ লাভ করতে পারত। এদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। হ্যাঁ, ওই তো বললাম সংস্কৃতিগত দিক থেকে, রাজনৈতিকগত দিক থেকে প্রভাব বিস্তারের ফলে এটার প্রাধান্যটা বেশি হয়ে গেল। প্রাধান্য বেশি হওয়ার ফলে ওই ভাষাতেই বেশি সংস্কৃতিগত চর্চা হলো, সাহিত্য তৈরি হওয়া শুরু হয়ে গেল, তাই না? এটা না হয়ে যদি অন্য কোনো রূপে তৈরি হওয়া শুরু হতো, প্রাধান্য পাতো, তাহলে কিন্তু সেগুলো আদর্শ রূপ লাভ করতো। কিন্তু মনে রাখতে হবে যে একটা উপভাষাকে ছেড়ে আর একটা উপভাষা স্বয়ংসম্পূর্ণ নয়, প্রত্যেকটা উপভাষা একসঙ্গে নিয়েই বাংলা ভাষা। ওকে, দেখো, তাহলে আমরা জানতে পারলাম কথ্য বা এই মৌখিক উপভাষা সাধারণত সাহিত্য রচিত তেমনটা হয় না এখন, যদিও আধুনিক রূপে কথ্য রূপেও অন্য যে কথ্য রূপগুলো রয়েছে সেগুলো থেকেও তোমার সাহিত্য রচনা হচ্ছে। যেমন আমরা যদি তিস্তা পাড়ের বৃত্তান্তে দেখি, সেখানে তোমার দেবেশ রায় অনেক মানে বাক্য তুলে ধরেছে তোমার। হ্যাঁ, পদ্মা নদীর মাঝিতে তুলে ধরেছে অনেক অনেক সংলাপ, এই ধরনের এখন হচ্ছে, সেগুলো প্রাধান্য পাচ্ছে ধীরে ধীরে। অনেক গল্পগুলোতেও লেখা হচ্ছে। তো বেশ, তাহলে আমরা পরে চলে যাই যে এই উপভাষাগুলো
পার্থক্য কি, কেমন পার্থক্য রয়েছে নিজেদের মধ্যে, যে পার্থক্যের কারণে তাদেরকে আলাদা আলাদা রূপ বৈচিত্র্যে তৈরি করা হয়েছে। যেমন রাঢ়িতে হ্রস্বই হ্রস্ব যুক্তক্ষ এবং জফলাযুক্ত যে ব্যঞ্জনের পূর্বগামী অকার আছে, উচ্চারণ সবসময় ও হয়ে যায়। অর্থাৎ এই যে বর্ণগুলো রয়েছে, এই বর্ণগুলোর আগে যে উচ্চারণ অটা আছে সেটা ওতে হয়ে যায়। যেমন অতি আসলে মূল শব্দ, সেটা রাঢ়ী অঞ্চলের মানুষেরা কথোপকথনের জন্য, দৈনন্দিন জীবনে ভাব আদান প্রদানের জন্য অতি না বলে অতি বলে ফেলে, সত্য না বলে সত্য বলে থাকে, সত্য করি কও, এইভাবে বলা মানে উচ্চারণ করে থাকে। ঠিক একইভাবে বরেন্দ্রীর মানুষেরাও এই বৈশিষ্ট্য একই রকম রয়েছে। বঙ্গালীতে একটু আলাদা রয়েছে, এটাতে অপিনিহিতির মতো একটা ঝোঁক রয়েছে, ই বা উ তার পূর্ববর্তী ব্যঞ্জনের পূর্বে সরে আসে। মানে যে পূর্ববর্তী তোমার যেমন আজি আছে, আজির এই যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত একটা ই বা উ রয়েছে, সেটা আগে পূর্ববর্তী ব্যঞ্জনের পূর্বে সরে আসে, আগে সরে আসে। ই বা উ যদি আগে মাঝখানে এসে যায়, এটা অপিনিহিতির মতো টান হয়ে থাকে। যেমন আইজ দেশে যাইব, তো ঠিক এইভাবে বঙ্গালীরা উচ্চারণ করে থাকে। বঙ্গালীদের আমরা জানি পূর্ববঙ্গের অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। ঝাড়খণ্ডীতে এইরকম তেমন বৈশিষ্ট্য নেই বলেই আমি এখানে ফাঁকা রেখেছি, যাতে মনে রাখা সম্ভব হয়, এই কারণে মিলিয়ে মিলিয়ে লিখেছি। দেখো, ঠিক একইভাবে ঝাড়খণ্ডীতে আমরা দেখব ওকারের অকার উচ্চারণের ব্যাপক প্রভাব দেখা যায়। বোকা, বোকা, যেমন আমরা পেয়েছি এখানে রাঢ়ী এবং বরেন্দ্রীতে, ঠিক একইভাবে ঝাড়খণ্ডীতে দেখা যায় ওকার অকারের উচ্চারণ, মানে ওকারের অকার উচ্চারণ ব্যাপকভাবে পাওয়া যায়। বোকা, বোকা হয়েছে। দোকান বলতে গিয়ে দোকান, এটা উল্টো দিকে হয়েছে, এদিকে হয়ে যাবে। কামরূপীতে অ আয়ে পরিণত হয় এবং আ ও এ পরিণত হয়। কোথা, কাথা, হ্যাঁ, মহাজন, মহাজন, অর্থাৎ যেখানে অ আছে ওখানে আ হয়ে যায়, আর যেখানে আ আছে সেখানে অয়ে পরিণত হয়ে যায়। যেমন কোথা, কাথা, কাথা দিয়ে, হ্যাঁ, মহাজন, মহাজন, খাসি, খসি কাটা হয়েছে। বেশ। রাঢ়ীতে অভিশ্রুতির প্রভাব লক্ষ্য করা যায় বেশি। অভিশ্রুতি বলতে বোঝানো হয়েছে অপিনিহিতি থেকে আবার সংক্ষিপ্ত ই বা উকার লুপ্ত হয়ে যায়। যেমন কোরিয়া, এগুলো ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে আমরা হয়তো পেয়েছি কোরিয়া, কইরা, কইরা থেকে করে, এই যে সংক্ষিপ্ত রূপটা ব্যবহার হয়েছে, এটা বিশেষ করে রাঢ়ীতে বেশি প্রাধান্য পায়, সবচেয়ে বেশি ব্যবহার হয়। তোমার বরেন্দ্রীতে একটু হলেও কম ব্যবহার হয়। আর বঙ্গালীতে তো অপিনিহিতির প্রভাব হয়। অপিনিহিতি অর্থাৎ এই যে মাঝখানের যে ই বা উকারের বর্ণ এসে যায়, কইরা, খাইয়া, যাইয়া, তো সাউথ, সাধু, সাউথ, এরকম যে ই বা উ এর প্রভাব বেশি এখানে উচ্চারিত হয়ে যায়। অপিনিহিতির প্রভাব ঝাড়খণ্ডীতে কিছুটা থাকলেও কখনো কখনো বিপর্যাস হয়ে যায়, একটার সঙ্গে আরেকটার পরিবর্তন হয়ে যায়। একটা ধ্বনি আরেকটা ধ্বনিতে পরিণত হয়ে যায়, রিক্সা রিস্কা হয়ে যায়। ঠিক এই ধরনের উচ্চারণটা ঝাড়খণ্ডীতে বেশি পাওয়া যায়। কামরূপীতে সেরকম অপিনিহিতি বা অভিশ্রুতিই ব্যবহার হয়, কিন্তু অপিনিহিতির তেমন ব্যবহার হয় না। নাসিক্য ধ্বনির লোপ হয় এখানে রাঢ়ীতে। নাসিক্য ধ্বনি বলতে বোঝানো হচ্ছে নাক দিয়ে, অর্থাৎ মুখ দিয়ে শ্বাসবায়ু বের না করে নাক দিয়েও বের করে যে ধ্বনিগুলো উচ্চারণ করা হয়ে থাকে, সেই ধ্বনিগুলো লোপ পেয়ে যায়। লোপ পাওয়ার পরে কি হয়, ওই ব্যঞ্জনের পূর্ববর্তী অনুনাসিক হয়ে যায়। অনুনাসিক বলতে সেখানে একটু হলেও নাসিকের টান থেকে যায়। যেমন চন্দ্র, চাঁদ, এখানে দন্তন্যটা, ওই নাসিক্য বর্ণটা লুপ্ত হয়েছে ঠিকই, কিন্তু এই যে তোমার চন্দ্রবিন্দু হয়ে গেছে স্বরবর্ণের উপরে, অর্থাৎ এখানে অনুনাসিকতা হয়ে গিয়েছে। বেশিরভাগ শব্দের ক্ষেত্রে এখানে নাসিক্য ধ্বনিগুলো লুপ্ত হয়ে অনুনাসিকতা হয়, সেই হিসাবে উচ্চারিত হয়। বরেন্দ্রীতেও নাসিক্য ধ্বনির লোপ হয় এবং পূর্ববর্তী অনুনাসিক হয়, একই রকমভাবে এই বৈশিষ্ট্য এখানেও দেখা যায়। নাসিক্য ধ্বনির লোপ পায় না, অনুনাসিকও হয় না। দেখো, চন্দ্র এখানে নাসিক বর্ণটা লোপ পায় নাই, আর এখানে থেকে গেছে, অনুনাসিকও হয় নাই, অতএব চন্দ্র চাঁদ হয়েছে তোমার
বঙ্গালীতে। ঝাড়খণ্ডীতে অনুনাসিকতা এর অন্যতম বৈশিষ্ট্য। সবচেয়ে প্রত্যেকটা জায়গাতেই এই ঝাড়খণ্ডীর যে এলাকার ভুক্ত মানুষেরা, তোমরা কেউ আছো কিনা জানি না, এই বৈশিষ্ট্য ঠিক কাজে আসে কিনা, যতগুলো শব্দ উচ্চারণ করবে প্রত্যেকটা শব্দে এই অনুনাসিকতা লক্ষ্য করা যাবে, অর্থাৎ নাক দিয়ে একটা টান দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে তোমার ঝাড়খণ্ডী এলাকার এই মানুষগুলো যখন তারা ভাব বিনিময় করে থাকে। বঙ্গালীতে এ রূপে উচ্চারিত হয়। দেশ, দেশ, শেষ, শেষ। বেশিরভাগ জায়গায় একার রূপে জফলা বা এ, এই যে বাংলা ভাষার একটা মৌলিক স্বরধ্বনি তৈরি হয়েছে, এটা বিশেষ করে দেখা যায় বঙ্গালী উপভাষাতে। কামরূপীতে ও কখনো কখনো উ রূপে উচ্চারিত হয়, ও কখনো কখনো উ রূপে উচ্চারিত হয়, অর্থাৎ সোনালী, সোনালী, তোমার, তোমার, যেখানে ওকারগুলো রয়েছে সেটা উকারে পরিণত হয়ে থাকে। রাঢ়ীতে শব্দের অন্তে অঘোষ সঘোষ হয়ে যায়, সঘোষ অঘোষে হয়ে যায়। তোমরা জানো অঘোষ বর্ণ সঘোষ বর্ণ, প্রথম এবং দ্বিতীয়কে বলা হচ্ছে তোমার অঘোষ, আর দ্বিতীয় চতুর্থকে বলা হচ্ছে সঘোষ। যেমন কাক কাগে পরিণত হয়েছে, অঘোষ সঘোষে পরিণত হয়েছে। কটা গয়ে পরিণত হয়েছে, গোলাপ বটা কয়ে পরিণত হয়েছে। এখানে তেমন সেই বৈশিষ্ট্য নাই। বঙ্গালীতে সঘোষ মহাপ্রাণ বর্ণ এবং সঘোষ অল্প প্রাণ বর্ণে পরিণত হয়। সঘোষ মহাপ্রাণ বর্ণটা সঘোষ অল্প প্রাণ বর্ণে পরিণত হয়। মহাপ্রাণ বর্ণ তোমরা জানো হয়তো দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ, এবং অল্প প্রাণ বর্ণ প্রথম এবং তৃতীয় বর্ণ। তো অতএব ভাই বাই হয়ে গেছে, ভাত বাত হয়ে গেছে, ভটা ব হয়ে গেছে। ঠিক একইভাবে অল্প প্রাণ বর্ণ মহাপ্রাণ বর্ণে পরিণত হয়ে যায় তোমার ঝাড়খণ্ডীতে। ধূর, দূর, ধটা দয়ে পরিণত হয়েছে। এটা অল্প প্রাণ ছিল প্রথম বর্ণ, দটা দ্বিতীয়, দ ধ, দ ধ অল্প প্রাণ বর্ণ মহাপ্রাণ বর্ণে পরিণত হয়েছে। কামরূপীতে সঘোষ মহাপ্রাণ ধ্বনি শব্দের আদিতে রক্ষিত হলেও অন্যত্রে অল্প প্রাণ হয়ে যায়। শব্দের আদিতে ঠিকঠাক থাকে তোমার সঘোষ মহাপ্রাণটা, কিন্তু অন্যত্র অন্য জায়গায় যে আছে সেই অন্য জায়গায় সেটা আর রক্ষা থাকে, মানে অল্প প্রাণ হয়ে যায়। যেমন বোঝা, বোঝা, বোঝা বোঝা হয়ে গেছে, যেমন আমার উচ্চারণেও ঠিক বোঝা হয়ে যাচ্ছে। সমঝা সমঝা হয়ে যাচ্ছে। এখানে প্রথমটা শব্দের আদিতে বলেছে ঠিকঠাক আছে, কিন্তু শব্দের পরেরটাই অন্তে বা মাঝখানে থাকলে সেটা পরিবর্তন হয়ে যায়। গাড়িতে ল কোথাও কোথাও ন রূপে উচ্চারিত হয়, কোথাও কোথাও উচ্চারিত হয় এরকমটা ল নয়ে, ততটা এখানে প্রভাব থাকে না। জ প্রায় জয়ে পরিণত হয়, জ প্রায় এই জয়ে পরিণত হয়। আচ্ছা, তোমরা হয়তো এবিপি আনন্দের নিউজগুলোতে কিংবা আনন্দবাজার পত্রিকাতে দেখে থাকবে এই রকম একটা জ, এটার নিচে একটা পুটলি আছে। হুম দেখেছো কিনা জানি না, কিন্তু একটা স্বাভাবিক জয়ের বদলে আরেকটা এরকম জও আছে নিচে পুটলি দিয়ে। এটা সাধারণত জেটের মতো উচ্চারণ হয়, এটাতে ঝোঁক একটু থাকে, জ, জ এরকম উচ্চারণ হয়ে থাকে। যদিও আমিও একটু কনফিউশন আছি এর উচ্চারণ বৈশিষ্ট্য নিয়ে। তোমরা একটু বের করে দেখবে তো আমি যে চিহ্ন বা জটা বললাম সেটা কোথাও পাও কিনা। বেশি দেখা যায় আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় অংশটাতে। শোনা যাচ্ছে আমার কথা? গুড। তো এটা জ স্বাভাবিকভাবে উচ্চারণ না করে একটু ঝোঁক দিয়ে উচ্চারণ করা হয়ে থাকে। এই ধরনের উচ্চারণ বরেন্দ্রীতে বেশি পাওয়া যায়। যে বঙ্গালীতে দন্তস্ব তালব্যস্বরের স্থানে হ হয়, দন্তস্ব তালব্যস্ব দিয়ে যে উচ্চারণগুলো হয়ে থাকে সেখানে হ হয়ে যায়। সে, হে, বস, বহ, এই ধরনের উচ্চারণ বেশি হয়ে থাকে। কামরূপীতে ল ন কিংবা ন ল হয়ে যায়, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কামরূপীর। লাল, নাল, কেউ এদিকে সেরকম হলে জলপাইগুড়ি কোচবিহারের এলাকায় লাল সঠিকভাবে উচ্চারণ করে না, সেটা নাল হয়ে যায়। জননী, জ্বলনী, যেমন মা জ্বলনী বলা হয়ে থাকে, সবচেয়ে একটা জনপ্রিয় শব্দ। সিনান, শিলান।
বেশ। এগুলো গুরুত্বপূর্ণ হিসাবে আমি তুলে ধরেছি তোমার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য হিসাবে। কেন ধ্বনিতাত্ত্বিক বলা হচ্ছে এগুলোতে? কারণ ধ্বনির পরিবর্তনের মধ্যে দিয়ে রূপ বৈচিত্র্যটা তৈরি হয়েছে। এই রূপ বৈচিত্র্যের ফলে এক উপভাষা থেকে আরেক উপভাষা বিভাজন করা হয়েছে, একটু হলেও আঞ্চলিক পার্থক্য তৈরি করে দেওয়া হয়েছে। এ কারণে এদেরকে বলা হচ্ছে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। কামরূপীতে আরেকটা বৈশিষ্ট্য বেশ ভালো দেখা যায়, শব্দের আদিতে র ধ্বনির লোপ ঘটে যায়। শব্দের আদিতে যদি র ধ্বনি থাকে সেটা লুপ্ত হয়ে যায়, যেমন রাজা আজা হয়ে যায়, হ্যাঁ, রাতি আতি হয়ে যায়। ব্যাপকভাবে দেখা যায় এই উচ্চারণটা। ধ্বনিতাত্ত্বিক রূপের পরিবর্তে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। রূপ বলতে এখানে কাঠামোর কথা বলা হচ্ছে, অর্থাৎ যা ব্যবহার করা হচ্ছে তার যে কাঠামোগত পরিবর্তন লক্ষ্য করা যায় অঞ্চল ভেদে, সেই কাঠামোগত তোমার পরিবর্তনের পরিবর্তনটাকে এখানে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য হিসাবে তুলে ধরা হয়েছে। ওকে। রাঢ়িতে দেখো, কর্তা ছাড়া অন্য কারোকে বহুবচনে দের বিভক্তি, যেমন আমাদের জল দাও, তাদের কোথা দাও। তো এই ধরনের কর্তা ছাড়া অন্য সব কারকে বহু বচন বোঝাতে গেলে দের শব্দ মানে বিভক্তি ব্যবহার হয়ে থাকে এখানে। বরেন্দ্রীতে সেভাবে ব্যবহার হয় না, কর্তায় এ বিভক্তি হয়। এখানে রামে খায়, রাম খায় বলা যায়, বলা উচিত ছিল সঠিক, মানে একদম স্ট্যান্ডার্ড আদর্শ সর্বজনীন ভাষাতে। কিন্তু এখানে বঙ্গালীরা বেশিরভাগে, বঙ্গালী এলাকার মানুষেরা বেশিরভাগে রামে খায় বলে থাকে, অর্থাৎ এ বিভক্তি উচ্চারণ করে থাকে। ঝাড়খণ্ডীতে তেমনভাবে কর্তায় বিভক্তি রূপ পাওয়া যায় না, কিন্তু কামরূপীতে কর্তায় লা ব্যবহার হয়ে থাকে বিভক্তি। যেমন মানশিলা, মানশিলা এদি চলি গেল, এইভাবে ব্যবহার করা হয়ে থাকে। তো সেই জায়গায় লা বিভক্তি ব্যবহার করা হচ্ছে। তাহলে রাঢ়িতে দের বিভক্তি, বঙ্গালীতে এ বিভক্তি, এবং কামরূপীতে বা রাজবংশীতে তোমার লা বিভক্তি ব্যবহার করা হচ্ছে কর্তায়। অধিকরণ কারকে এ বিভক্তি এবং তে বিভক্তি ব্যবহার হচ্ছে রাঢ়িতে। অধিকরণ কারকে এ বা তে বিভক্তি ব্যবহৃত হচ্ছে, যেমন বনে থাকে এ, জমিতে চাষ করে তে। তো বরেন্দ্রীতে কখনো কখনো অধিকরণ কারকে ত বিভক্তি যুক্ত হয়ে থাকে, ভরত যা। হ্যাঁ, ঠিক একইভাবে বঙ্গালীতেও ত বিভক্তি যুক্ত হয়, এই উদাহরণই দেওয়া যেতে পারে, কিংবা বাড়ির ঠাকুম, হ্যাঁ, ত বিভক্তি যুক্ত হচ্ছে। এখানে যদি আমরা ইয়েতে ব্যবহার করতাম, রাঢ়ী হিসেবে ব্যবহার করতাম, তাহলে বাড়িতে থাকবো হতো। ওকে। আর ঝাড়খণ্ডীতে অধিকরণ কারকে অবিভক্তি যুক্ত হয়ে থাকে, যেমন রাইত ছিলি, কোনো বিভক্তি নাই, শূন্য, মানে অবিভক্তি যুক্ত হয়ে আছে, রাইত ছিলি কোথায়। সদ্য অতীতকালে মানে এইমাত্র অতীতকাল, যে উত্তম পুরুষে বিভক্তি কি বোঝায়? লুম বিভক্তি বোঝায়। আমি বললুম, আমি খেলুম, আমি গেলুম, এই ধরনের এখানে উত্তম পুরুষে ব্যবহার করা হয়েছে। তোমরা জানো হয়তো উত্তম পুরুষ আলোচনা করতে গিয়ে বলেছিলাম উত্তম পুরুষ সাধারণত উত্তম পুরুষ আমিকেই বোঝানো হয়ে থাকে। ঠিক একইভাবে বরেন্দ্রীতে উত্তম পুরুষে মু মো, এখানে লুম, এখানে মু মো বিভক্তি, যেমন খোরাক পামু, হ্যাঁ, গাও ধুমো, উত্তম পুরুষে এই ধরনের বিভক্তি হয়ে থাকে। বঙ্গালীতে লাম, লুম মো বা মু লাম। আর তোমার ঝাড়খণ্ডীতে সেভাবে দেখা যায় না। ভবিষ্যৎকালে এখানে উত্তম পুরুষে ম বিভক্তি হয়ে থাকে কামরূপীতে। এলা মিটিংও জাম, ম বিশেষ করে প্রাধান্য দেওয়া হয়েছে। মধ্যম পুরুষে সাধারণে বা তুচ্ছার্থে বউ বিভক্তি হয়ে থাকে, বা বি হবে, এটা বি হবে, সরি, বউ নয়, বু বু উচ্চারণ হবে। ওকে, এটা একটু ধরে নেবে, এটা বয় হ্রস্বকার হবে, সঙ্গে যুক্ত হয়নি। তো মধ্যম পুরুষে মানে তুমি তোমরা, এই তুমি তোমরাতে যদি সাধারণভাবে বোঝানো হয় তাহলে বা, আর যদি তুচ্ছ অর্থে ব্যবহার করা হয় তাহলে বু হবে। যেমন যাবা, হ্যাঁ, তুমি কি যাবা, একটু সাধারণভাবে বলা হচ্ছে। আর যদি তুচ্ছ অর্থে বলা যায় তুই পারবু, হ্যাঁ, সেই অনুসারে বু ব্যবহার করা হয়ে থাকে। সেভাবে অন্য হ্যাঁ নেই। কামরূপে রয়েছে অতীতকালে ও ভবিষ্যৎকালে মধ্যম পুরুষে উ বিভক্তি হয়ে থাকে। ভবিষ্যৎকালে মধ্যম পুরুষে উ বিভক্তি হয়ে থাকে, যেমন মুখ ভুলালু রূপার খারু দিয়া,
এই ভুলা লু লু উ হয়ে গিয়েছে। হুম। প্রথম পুরুষ গেল, মানে মধ্যম পুরুষ গেল প্রথম পুরুষে। আমি দেখো উত্তম মধ্যম প্রথম এইভাবে বিভাজন করে দিয়েছি যাতে মনে থাকে তোমার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো। প্রথম পুরুষে বিবিভক্তি হয়ে থাকে বরেন্দ্রীতে, তোর ছাওয়ালের বিয়া হবি। আর কামরূপীতে ভবিষ্যৎকালে প্রথম পুরুষে বে, ছুয়ালা মোর না খাই মরিবে, বে, বে যুক্ত করা হয়েছে। ঠিক একইভাবে মূল ধাতুর সঙ্গে আছো ধাতু যোগ করে ও বিভক্তি যোগে ক্রিয়ার রূপ গঠিত হয়। ক্রিয়ার ক্ষেত্রে রাড়িতে মূল যে ধাতুটা থাকে তার সঙ্গে আছো ধাতু যুক্ত হয়ে অন্য কোনো বিভক্তি যুক্ত হয়ে নতুন ক্রিয়ারূপ গঠন করে। যেমন করযোগ ছি, এখানে ছি কিন্তু আছো অর্থে ব্যবহার হয়েছে। করছি, করিয়াছি, খাইছি, গেছি, যাচ্ছি, এগুলো সব আছো ধাতুর সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয়েছে। বরেন্দ্রীতে সেভাবে প্রাধান্য পায়নি। আহ, বঙ্গালীতে ক্রিয়ারূপের প্রধান যে বৈশিষ্ট্য, রাঢ়ির সাধারণ বর্তমান রূপ এখানে ঘটমান হবে, এটা শব্দটা ঘটমান বর্তমান হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ যে ক্রিয়ারূপটা ব্যবহার করা হয় রাঢ়িতে সেটার ঘটমান বর্তমান হিসেবে ব্যবহার হয়ে থাকে, মনে হবে যেন এখনই ঘটে চলেছে, ওইভাবে ক্রিয়ারূপটা ব্যবহার হয়ে থাকে। মায়ের ডাকে, হ্যাঁ, ডাকে, ডেকেছে তো অনেকক্ষণে হয়তো, কিন্তু তা সত্ত্বেও এখানে ডাকে যখন বলছি তখন বোঝা যাচ্ছে যে এই মাত্র হয়তো ঘটমান বর্তমান এখনো চলছে, এখনো ডাকছে। তো ঝাড়খণ্ডীতে যৌগিক ক্রিয়াপদে কোথাও আছো ধাতুর পরিবর্তে বট ধাতু বেশি ব্যবহার করা হয়ে থাকে। আছেক বটে, খাবেক বটে, হ্যাঁ, এই ধরনের মানে আছর পরিবর্তে যৌগিক ধাতু হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। মনে হয় ইষ্টি কুটুম সিরিয়ালটাতে বাহা চরিত্রটা বেশ ব্যবহার করেছে। তোমরা হয়তো কারোর কারোর অভিজ্ঞতা আছে। দেখো, এরপর কর্মকারক দিয়ে দেওয়া হয়েছে, যে কর্মকারকে বরেন্দ্রীতে ক বিভক্তি যুক্ত হয়ে যায়। যেমন মাঝিকে আসলে সঠিক উচ্চারণটা যদি স্ট্যান্ডার্ড মানে মান্য চলিত ভাষায় বলতে হয়, সেই মাঝিকে না বলে যে বরেন্দ্রী উপভাষার মানুষজনেরা মাঝিক বলে থাকে। এই ধরনের ক বিভক্তি বেশিরভাগে লাগিয়ে রাখে কর্মকারক। ঠিক একইভাবে কামরূপে ক বিভক্তির ব্যবহার হয়। আমাকে আমাকে না বলে বলা হয় মুখ, মুখ ভাত দিয়ে, হ্যাঁ, তো মানে তো তোকে করে ফেলাইছে, এইভাবে ব্যবহার করা হয়ে থাকে। ক বিভক্তি বরেন্দ্রী এবং কামরূপীতে ব্যবহার হয়ে থাকে। ওকে, এই গেল রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের পার্থক্যের কারণেই এই অঞ্চলগত রূপ বৈচিত্র্যটা তৈরি হয়েছে। এই কারণে এই অঞ্চলগত রূপ বৈচিত্র্যগুলোকে বলা হচ্ছে এক একটা উপভাষা। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম মৌখিক বা কথ্য রূপ। এই মৌখিক এবং কথ্য রূপ বা ব্যবহারিক রূপটা ব্যবহার করে বাংলা ভাষা পূর্ণতা লাভ করে। এখন আমরা জানবো লেখ্য ভাষাটা। লেখ্য উপভাষাতে আমরা দেখেছি লেখ্য উপভাষাকে দুভাগে ভাগ করেছি। লেখ্য উপভাষাকে কভাগে ভাগ করেছি? দুভাগে ভাগ করেছি। প্রথম যদি আমরা ছকটাতে দেখি, দেখতে পাবো এখানে একটা পদ্য, একটা গদ্য, একটা পদ্য, একটা গদ্য। পদ্য যখন দেখছি, পদ্য মানে কবিতা। কবিতা বলতেই এখানে ছন্দের রূপ বৈচিত্র্য থাকছে। এইখানে সাধু এবং চলিতের কোনো বাঁধা ধরা ছাঁদ থাকবে না, কোনো বাঁধা ধরা নিয়ম থাকবে না। এইখানে নিয়ম দেখতে গেলে কি কি পাবো? ছন্দের একটা রূপ বৈচিত্র্য পাবো। ছন্দের যে রূপ বৈচিত্র্য সেখানে আমরা পাবো, তোমরা জানো হয়তো, ছন্দের রূপ বৈচিত্র্যে পাবো প্রথমের দিকে বাংলা ভাষায় ছন্দ বেশিরভাগ ব্যবহার হয়েছে পয়ার। পয়ার বলা হচ্ছে দুই চরণের অন্তমিলযুক্ত পদ্য। হ্যাঁ, যেমন আমরা যদি বলি চর্যাপদের প্রথম কবিতা লুইপাদের কা তরুবর পঞ্চমী ডাল চঞ্চল চিয়ে পৈঠ কাল, এই যে ডাল কাল বলা হয়েছে, তাহলে আমরা যে অন্তমিলযুক্ত পদ পেয়েছি, এই অন্তমিলযুক্ত পদকেই বলা হচ্ছে পয়ার। এই ধরনের পেয়ে থাকি। আরেকটা
আহ, মঙ্গল কাব্যগুলোতে কিংবা অনুবাদমূলক কাব্যগুলোতে, মধ্যযুগীয় কাব্যগুলোতে বেশি ব্যবহার হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তনে ব্যবহার করা হয়েছে। সেটাকে বলা হচ্ছে ত্রিপদী, অর্থাৎ তিনটা পদ থাকবে, অর্থাৎ দুই চরণের অন্তর্মিলযুক্ত পদে চরণে আরেকটা মানে পদ থাকছে, তিন পদ মিলিত হয়ে তৈরি এক ধরনের ছান্দিক রচনা বা কবিতাকে বলা হচ্ছে ত্রিপদী। আবার পরবর্তীকালে আরেকটা রূপবন্ধ তৈরি হয়েছে, সেটা তোমার বলা হচ্ছে অমিত্রাক্ষর। যেমন বেশি ব্যবহার করেছে মাইকেল মধুসূদন দত্ত। এগুলোতে প্রত্যেকটাতে মিল রয়েছে আর এটাতে অমিল রয়েছে। এটা এগুলোতে মিল রয়েছে। এই অমিল থাকলেও এখানে ভাবের মিল থাকে। মানে শব্দগত বা বর্ণগত কোনো মিল না থাকলেও এখানে ভাবের মিল থাকে, আর শব্দগত দিক থেকে অমিল থাকে। এই যে ছান্দিক রূপগুলো তৈরি হয়েছে, এগুলোর মধ্যে দিয়ে তৈরি হয়েছে পদ্মরূপ। এই পদ্মরূপটা তৈরি হলো কি হিসাবে? লেখ্য উপভাষা হিসেবে, অর্থাৎ যা লেখা হয়, যেগুলি সাহিত্যিক রূপ হিসেবে ব্যবহার হচ্ছে। খুব সংক্ষেপে তোমাদের এটা বলে দিলাম। আহ, আচ্ছা, তাহলে আমরা পদ্মরূপের বৈশিষ্ট্য হিসাবে বলতে পারি, পদ্মরূপে এখানে ছান্দিক মিল থাকবে, এখানে সাধু চলিতে ব্যবহারে কোনো বিধিনিষেধ নাই। সাধু চলিত এখানে মিশ্রিত রূপে ব্যবহার হতে পারে। বাংলায় যে গদ্য রীতিতে আমরা ব্যবহার করে থাকি কর্তা, কর্ম, ক্রিয়া, এই যে বাক্যের গঠনগত রূপটা ব্যবহার করে, রূপ হিসাবে বাক্য ব্যবহার করে থাকি, সেই রূপ বা গদ্যরীতির বিন্যাসক্রমটা সেটা পদ্যে সেভাবে অনুসরণ করা হয় না। হুম। কখনো কখনো কোনো শব্দ একটু হলেও বাড়িয়ে দেওয়া হয়, যেমন রত্ন যদি হয়, ছন্দের মিলের কারণে এটাকে রতনও সহজেই লিখে দিতে পারে। অতএব এখানে স্বরভক্তির প্রাধান্য আমরা দেখতে পাই। তাহলে অপ্রচলিত কোনো শব্দও এখানে সহজেই ব্যবহার করে দিতে পারে, যেহেতু সাধু এবং চলিতের মিশ্রণ থাকে। তো এখানে সর্বনামের ক্ষেত্রে দেখা যায় তোমার কথ্যরূপ সহজেই ব্যবহার করে দিতে পারে। যে যে লেখ্য রূপগুলো থাকে তার পাশাপাশি সহজেই কথ্যরূপও ব্যবহার করে দিয়ে তোমার ছন্দের মিলের চেষ্টা করতে পারে। তাহলে পদ্মের এই ধরনের বৈশিষ্ট্যগুলো আমরা করতে পারি। তার বিপরীতে লেখ্য, গদ্যরূপ, তার বিপরীতে যে গদ্যরূপটা রয়েছে, এই গদ্যরূপে আমরা পদ্মের বিপরীতে পার্থক্য হিসাবে আলাদা বা স্বতন্ত্র রূপ তৈরি করে দিতে পারি। যেমন পদ্মে ছন্দ থাকে, গদ্যে তেমনটা ছন্দ থাকে না, ছন্দের গুরুত্ব তেমন এখানে নেই। গদ্য সাধারণত জনসাধারণের মুখের ভাষা, এটা মুখের ক্ষেত্রে মুখে মুখে ব্যবহৃত হয়ে থাকে। যেমন মধ্যযুগের পর, মধ্যযুগের আগে যত সাহিত্যিক লিখিত রূপ পাওয়া গিয়েছে সবগুলো পদ্মে পাওয়া গিয়েছে। আহ, আধুনিক যুগে শুরুর থেকে যা কিছু ভাবনা প্রকাশ করা হয়েছে গদ্যরূপে। তবুও মনে করা হয় 1550 খ্রিস্টাব্দে এই কলকাতা, কোচবিহারের রাজা আসাম রাজাকে একটা চিঠি লিখেছিল, সেটাও একটা গদ্যরূপের প্রমাণ হিসেবে মনে করা হয়। তো দেখা যাচ্ছে তাহলে গদ্য জনসাধারণের মুখের ভাষা। তো এই ভাষাতেই মানুষের প্রতিদিন কথাবার্তা চলে, পদ্যতে নয়, গদ্যতে। তো এক কথায় দৈনন্দিন জীবনের যে ভাব বিনিময়ে সেই গদ্যরূপেই ব্যবহার করা হয়ে থাকে। এই ভাষায় অফিসের কাজকর্ম হয়ে থাকে। এই ভাষায় কর্তা ক্রিয়ার যে এই বিন্যাসক্রম, এই বিন্যাসক্রমটাও হয়ে থাকে, সঠিকভাবে পালন করা হয়ে থাকে। তোমাদের বাক্য পড়াতে গিয়ে হয়তো বলেছিলাম, তিনটা গুণকে অবলম্বন করে এখানে তৈরি হয়ে থাকে বাক্য, সম্পূর্ণ বাক্য তৈরি হয়ে থাকে। সে সে বিন্যাসক্রম এখানে রক্ষা করা হয়ে থাকে। তাহলে গদ্য যে সাহিত্যগুলো তৈরি হয়েছে ঊনবিংশ শতাব্দীর পর থেকে ব্যাপকভাবে লেখা হয়েছে, সেগুলো এই গদ্য রূপেই লেখা হয়। গদ্যের দুইটা রূপ পাওয়া যায়, আমরা এই ছবিতেও পেয়েছি, একটা চলিত রূপ, একটা সাধু রূপ। তাহলে সাধু রূপটা কি? সাধু শব্দের অর্থ এসেছে সাত যোগ উ, সাত যোগ উ প্রত্যয় যোগে। সাধ বলতে এখানে জ্ঞানী, হ্যাঁ, বিজ্ঞ, এই অর্থে ব্যবহার হয়েছে। এক কথায় বিজ্ঞ ব্যক্তিদের ব্যবহারকারী ভাষাকে বলা হচ্ছে সাধু। তো এই সাধু ভাষায় ব্যাকরণ
একেবারে যথাযথভাবে অনুসরণ করা হয়ে থাকে। এখানে ব্যাকরণের নিয়ম সংক্ষিপ্ত রূপে ব্যবহার না হয়ে পূর্ণাঙ্গ রূপে ব্যবহার হয়ে থাকে। 1815 খ্রিস্টাব্দে 1815 খ্রিস্টাব্দে প্রকাশিত রামমোহন রায়ের বেদান্ত গ্রন্থে এই সাধু ভাষা শব্দটি প্রথম উল্লেখ পাওয়া যায়। এটা লিখে রাখবে, রামমোহনের বেদান্ত যে অনুবাদমূলক গ্রন্থটা রয়েছে সেখানে প্রথম সাধু ভাষা শব্দটির উল্লেখ পাওয়া যায়। রামমোহন সেখানে সংস্কৃতির ব্যুৎপত্তি হিসেবে তিনি বলেছিলেন যে সম্পন্ন এবং সংস্কৃতে ব্যুৎপন্ন লোকের সহিত সহবাস। সম্পন্ন লিখে বলে সেখানে বলেছে সম্পন্ন ও সংস্কৃতি সংস্কৃতে ব্যুৎপন্ন জফলা পয় ন ব্যুৎপন্ন লোকের সহিত লোকের সহিত লোকের সহিত সহবাস। দেখো, তাহলে সাধু বলতে তিনি বলেছিলেন সম্পন্ন সংস্কৃতে ব্যুৎপন্ন লোকের সহিত সহবাস। বাক্যটা পড়েই বোঝা যাচ্ছে কত ভারী ভারী শব্দ ব্যবহার করা হয়েছে। কার? সংস্কৃত থেকে শব্দগুলোকে নেওয়া হয়েছে। সংস্কৃতের পাশাপাশি সম্পন্ন অর্থাৎ জ্ঞানী বিজ্ঞ ব্যক্তিরা এই শব্দগুলো সাধারণত ব্যবহার করে থাকে। ব্যুৎপন্ন বলতে সাধারণত ব্যুৎপত্তিগত শব্দের উৎপত্তিগত জ্ঞান যেসব মানুষগুলো রয়েছে তাদের সঙ্গে যারা সহবাস বা একসঙ্গে থাকে, একসঙ্গে ওঠা বসা করে, তাদের ভাষাকে বলা হচ্ছে এখানে সাধু ভাষা। এই কারণে দেখবে সাধু ভাষায় লেখা পদ্যগুলো একটু হলেও পূর্ণাঙ্গ রূপে ব্যবহার হয়ে থাকে। সংস্কৃত ঘেঁষা শব্দের প্রয়োগ সেখানে বেশি হয়ে থাকে। তাহলে সাধু ভাষাকে আমরা সেইভাবে জানলাম। এখানে সংস্কৃত বেশি শব্দ বেশি ব্যবহার হয়ে থাকে এবং পূর্ণাঙ্গ ক্রিয়া সর্বনাম বা শব্দের পূর্ণাঙ্গ রূপগুলো বেশি ব্যবহার হয়ে থাকে। এইখানে সন্ধি এবং সমাস, সন্ধি এবং সমাসবদ্ধ পদ, এই সন্ধি এবং সমাসবদ্ধ পদের ব্যবহার সবচেয়ে বেশি পাওয়া যায়, সবচেয়ে বেশি ব্যবহার হয় সাধু ভাষায় ব্যবহৃত গদ্যে বা লেখ্যরূপে। এটা গুরুগম্ভীর এবং জটিল হয়ে থাকে। এটা একটু গুরুগম্ভীর এবং জটিল হয়ে থাকে। এই ধরনের বৈশিষ্ট্য আমরা সাধু রূপে পেয়ে থাকি। মনে করা হয় 1914 সালে প্রমোদ চৌধুরী তার সবুজপত্র প্রকাশের মাধ্যমে প্রথম সাধু ভাষা থেকে চলিত ভাষায় সাহিত্য বা লেখ্যরূপ ব্যবহার করতে থাকে। ধীরে ধীরে চলিত রূপই তখন সাহিত্যের অবলম্বন হয়ে দাঁড়ায়। বেশ, তারপরে চলিত রূপ। চলিত রূপে সাধুর বিপরীত। এই চলিত ভাষা একেবারেই কথোপকথনের ভাষা। এইখানে যুক্ত হতে পারে এই কথ্য রূপগুলো। এই কথ্য রূপের ব্যবহারও এখানে সহজে ব্যবহৃত হয়। বিশেষ করে সর্বজনীন সেই আদর্শ রূপটিকে বেশি করে লেখ্য বা সাহিত্য রূপে ব্যবহার করা হয়। তার পাশাপাশি বর্তমানেও কিছু কিছু জায়গায় অন্যান্য কথ্য উপভাষাগুলোও ব্যবহার করা হচ্ছে। এক কথায় তাহলে কথোপকথনের জন্য এই প্রচলিত ভাষাকে বলা হচ্ছে চলিত ভাষা। আমি এখন তোমাদের সঙ্গে যে ভাষায় কথা বলছি এটা চলিত রূপ। শোনা যাচ্ছে আমার আওয়াজ? বেশ, এটা হচ্ছে আচ্ছা, বেশ বেশ ঠিক আছে। তো এই ভাষাকে লৌকিক বা প্রাকৃত বলেও কেউ কেউ উল্লেখ করেছে। প্রাকৃত এই কারণে বলা হচ্ছে যেহেতু কথ্য রূপ হিসেবেই ব্যবহার হচ্ছে। বিশেষ করে এই বললাম 1914 সালের পর থেকে লেখ্য সাহিত্যের একমাত্র অবলম্বন হয়ে দাঁড়ায় চলিত রূপ। তোমরা হয়তো নাম শুনেছ প্যারীচাঁদ মিত্রের আলালে ঘরে দুলাল, যে গ্রন্থটা 1854 সালে প্রকাশ হয়েছে। আলালে ঘরে দুলাল মনে করা হয় উপন্যাসের প্রথম সূত্রপাত সেখান থেকে। সেই প্যারীচাঁদ মিত্রের আলালে ঘরে দুলাল 1854 গ্রন্থে প্রথম
চলিত ভাষার প্রয়োগ করার চেষ্টা করা হয়, সেখানে মানে চলিত ভাষাকে ককনি ভাষা হিসাবেও উল্লেখ করা হয়েছে। হুম হুম কলকাতার যে কথ্য রূপটা আছে, দেখো কলকাতার ভিতরেও কিন্তু দেখা যাবে কথ্য রূপ একটা আলাদা রয়েছে। যে আদর্শ সর্বজনীন ভাষাটায় কথা বলি, তোমরা যদি একটু এদিক ওদিক দেখো বা একটু শোনার চেষ্টা করো, ওরাও আরেকটা আলাদা টানে কথা বলে থাকে, তাই না? ওই আলালে ঘরে দুলালে বা হুতুম পেঁচার নকশায় ওই ধরনের কথাবার্তার উল্লেখগুলো পাওয়া যাবে। বাবু শ্রেণীর মানুষগুলো বিশেষ করে ব্যবহার করেছে। ওকে, তো সেখানে অপর ভাষা বলা হয়েছে প্যারীচাঁদ মিত্র প্রথম এই আলালে ঘরে দুলালে। বেশ, তাহলে আমরা দেখলাম এই সাধু ভাষায় যেরকম তোমার সংস্কৃত বা সম্পন্ন বা ব্যুৎপন্ন বিজ্ঞ সেই সব মানুষগুলোর ভাষা হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, তার বিপরীতে চলিত রূপে তেমনটা সংস্কৃত ভাষা শব্দ ব্যবহার করা হয় না, না হয়ে সহজ সরল ভাষা ব্যবহার করা হয়ে থাকে। এই কারণে সাধুর থেকে চলিত রূপ গুরুগম্ভীর বা জটিল ততটা নয়, একটু সহজ সরল হয়ে থাকে। চলিত উপভাষায় বা ভাষা রূপটাতে এখানে তৎসম শব্দের পরিবর্তে তদ্ভব এবং অর্ধ তৎসম বা দেশি বিদেশি শব্দের প্রয়োগটা বেশি পাওয়া যায়। আর এখানে সন্ধি সমাসবদ্ধ পদ একটু হলেও তুলনামূলকভাবে কম ব্যবহার হয়। এখানে ধ্বন্যাত্মক শব্দের ব্যবহার বা অনুকার শব্দগুলোরও একটা প্রচলন আছে, বেশি ব্যবহার হয়ে থাকে। এইটুকুই হলো সাধু এবং চলিতের মধ্যে পার্থক্য। এখানে ক্রিয়া এবং সর্বনাম পদগুলোর পূর্ণাঙ্গ রূপ ব্যবহার হয় না, সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয়। যেমন আমরা যদি সাধু ভাষায় বলি করিয়াছে, করিয়াছে, তাহলে চলিতে আমরা বলবো করেছে। এইভাবে সরাসরি বলছি, অর্থাৎ যে সর্বনাম এবং ক্রিয়ার রূপগুলো সাধু রূপে পূর্ণাঙ্গ রূপে ব্যবহার হয়, সেগুলো চলিতে সংক্ষিপ্ত রূপে ব্যবহার হয়ে থাকে। বেশ, এই গেল বাংলা উপভাষার একটা রূপ বৈচিত্র্য। এই রূপ বৈচিত্র্যটাকে কেন্দ্র করেই কিন্তু বাংলা ভাষা পূর্ণাঙ্গ রূপ লাভ করেছে। একটাকে ছেড়ে আরেকটাকে ধরে বাংলা ভাষা কিন্তু পূর্ণাঙ্গ রূপ লাভ করতে পারে না। যদি আমরা কথ্য রূপটাকে উপভাষাটাকে ছেড়ে লেখ্য ভাষাটাকেই শুধু ধরে নিই, তাহলেও কিন্তু বাংলা ভাষা সার্থক বা পূর্ণাঙ্গ রূপ লাভ করতে পারে না। কিংবা লেখ্য ভাষাকে ছেড়ে খালি কথ্য ভাষাকে রেখে বাংলা ভাষাকে তুলে ধরার চেষ্টা করি, সেভাবে পরিপূর্ণভাবে তুলে ধরা যাবে না। তো তার মধ্যে যে ভাষাটা আদর্শ রূপ লাভ করেছে তাকেই আমরা বলছি মান্য আদর্শ ভাষা বা সর্বজনীন ভাষা বা মান্য চলিত ভাষা, যেহেতু চলিত ভাষায় আমরা আদান প্রদান করে থাকি। এই আদর্শ বা চলিত যে রূপটা তৈরি হয়, আদর্শ চলিত রূপটা যে তৈরি হয়, এটাকে কেন আমরা সর্বজনীন হিসেবে গ্রহণ করি? তার মূল কারণ হলো তার শ্রুতি মধুরতা, তার সর্বজন গ্রাহ্যতা কেন হয়? যে সেখানে সাহিত্য, সংস্কৃতি, রাজনৈতিক একটা প্রভাব থাকে। সে সেখানে সেখানকার মানুষের পাশাপাশি প্রান্তিক অঞ্চলের বা অন্য উপভাষিক অঞ্চলের মানুষগুলো সেটাকে সহজে গ্রহণ করে ভাব বিনিময় করে থাকে। সেখানে ভদ্র এবং শিক্ষিত মানুষেরা সাধারণত বেশি করে ব্যবহার করে থাকে। এই কারণে আমরা সেটাকে আদর্শ চলিত রূপ হিসেবে গ্রহণ করে থাকি। তো সেটাই যেহেতু বাংলা উপভাষিক কেন্দ্রের মধ্যে কেন্দ্রীয় অঞ্চল হিসেবে রাঢ়ীকে গ্রহণ করা হয়েছে, সাহিত্য, সংস্কৃতি, রাজনৈতিক সব দিক থেকে একটা প্রভাব বিস্তার করেছে। এই কারণে বাংলার কেন্দ্রীয় উপভাষা রাঢ়ীকে সাধারণত আদর্শ চলিত রূপ হিসেবে গ্রহণ করা হয়েছে। বিশেষ করে রাঢ়ীর প্রত্যেকটা রূপকে না, হুগলি নদীর তীরবর্তী কলকাতা, হাওড়া বা নদিয়া অঞ্চলের যে রূপ বৈচিত্র্য, সেটাকে আদর্শ মান্য চলিত রূপ হিসেবে গ্রহণ করা হয়েছে। ওকে, বেশ, এই হলো পুরো ভাষা এবং উপভাষার আলাপ আলোচনা। ওকে, আচ্ছা, এই বাক্যটা পুরোপুরি পদ্যরূপে আছে। কেন আমরা পদ্যরূপে বুঝলাম? যে এখানে ছান্দিক একটা রূপ বৈচিত্র্য আছে,
ছান্দিক রূপ বৈচিত্র্যে ক্রিয়া কর্ম, কর্তা ক্রিয়া কর্ম এই বিন্যাসও এখানে সেভাবে অনুসরণ করা হয় নাই। অজানা সব শব্দও সহজে ব্যবহার করে দিয়েছে। সাধু চলিতের কোনো ধরনের বাধা ধরার নিয়ম মানেনি। এই কারণে এটাকে আমরা বলছি পদ্মরূপ। এই পদ্মরূপ থেকে আমাদেরকে গদ্যরূপ তৈরি করতে হবে। গদ্যরূপ যদি তৈরি করি তাহলে আমাদেরকে চলিত সহজ সরল কথ্য, মানে দৈনন্দিন জীবনে প্রকাশ করা বাক্যের মধ্যে দিয়ে বাক্য তৈরি করতে হবে। তাহলে তার জন্য আমাদেরকে সেই বিন্যাসক্রমটাকে অনুসরণ করতে হবে। কর্তা ক্রিয়া কর্ম, কর্তা এখানে উজ্জ্ব আছে যদিও, তাহলে সেই জায়গা থেকে আমরা বলতে পারি কলসির জল ঢেলে মানে কলসির জল ঢেলে পিছল করে আঙ্গুল চেপে চেপে হাঁটছি, তাই তো? এইভাবে আমরা সহজভাবে গদ্যরূপ করে দিতে পারি। এই রকম ভাবেই প্রশ্ন সেখানে আসতে পারে। কোনো টেক্সটে কোনো লাইন বা বাক্য তুলে দিয়ে তার রূপ বৈচিত্র্যগুলো হিসেবে তৈরি হতে পারে। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। বলো।